হ্যালো। হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। হুম। দেখুন, এখনো 10 জন আসছে। দেখো, আমি ওই অ্যানালাইটিক্যাল থেকে এটা অঙ্ক করাবো। আমি এটা কালকে আমি তোমাদের ফিজিক্যালি গেলে ওখানে করাবো না, একটা বইতেই করাইতে হবে। এটা আমি স্ক্যান করি নাই। দেখো, আমি একটা পার্ট এখন করতেছি, এটা কমপ্লেক্স ইন্টিগ্রেশন। ওকে, এই কমপ্লেক্স ইন্টিগ্রেশনে লাইন ইন্টিগ্রাল একটা পার্ট আছে। লাইন ইন্টিগ্রালটা এখানে আমি একটা হাতে দেখে, এখানে একটা ব্যাখ্যা করা আছে লাইন ইন্টিগ্রালটা কি আর কি আলটিমেটলি। লাইন ইন্টিগ্রাল তো আমরা এত বি, হ্যাঁ, এটা এটা হচ্ছে একটা রেকটিফায়াবল কার্ভ। রেকটিফায়ার মানে যে কোনো শেপ করা যায়, রেকটিফাই করা যায়। এখানে এই লাইন ইন্টিগ্রালটাকে ডিফাইন করার জন্য এখানে আমি একটু ব্যাখ্যা করছি। এখানে আহ, আমরা তো যে ইন্টিগ্রেশন তো জানি, মানে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র আর্ক যুক্ত করে একটা বড় আর্কে কনভার্ট করতে পারি। এটা যখন ডিসক্রিট ফর্মে লিখি তখন সেটা সামেশন দিয়ে লিখি। যখন সেটা কন্টিনিউয়াস ফর্মে চলে যায়, পয়েন্টে চলে যায়, তখন সেটা ইন্টিগ্রেশনে কনভার্ট হয়ে যায় সামেশনটা। এখানে দেখানো হচ্ছে। এখানে যেমন এখানে এই যে জেট নট, জেট ওয়ান, জেট টু, ডট ডট ডট, জেট এন বি দ্য এন প্লাস ওয়ান পয়েন্টস টেকেন ইন অর্ডার অন দ্য কার্ভ সি। মানে সি কার্ভের উপরে যে সি কার্ভ, যেটা আমি এখানে ড্র করে দেখাইছি আরবিট্রারিলি, এই যে সি কার্ভ এখানে ড্র করে দেখাইছি, ওই কার্ভে এটাকে আমরা সেকশন করেছি, অর্থাৎ সাবসেকশনে ভাগ করেছি বা আর্কে ভাগ করেছি। আমরা ভাগ করছি মানে এখান থেকে এ থেকে স্টার্ট করছি, এটা মানে হচ্ছে Z0, আর এখানে টার্মিনাল পয়েন্ট যেটা বি, সেটা হচ্ছে Zn। আর এর এর ভিতরে যে পয়েন্টগুলো আছে, এটি Z0 থেকে এই যে Z1 একটা পয়েন্ট, Z2 একটা পয়েন্ট, এভাবে ডট 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 চলতে চলতে Zn-1 একটা পয়েন্ট, এটা হচ্ছে Zn পয়েন্ট। অর্থাৎ এটাকে আমরা সংখ্যক ভাগে ভাগ করছি, এন সংখ্যকে ডিভিশন করছি আমরা এখানে। হ্যাঁ, এই এই এগুলো সেগমেন্ট বলি, এগুলোকে আমরা কি বলি? সেগমেন্ট। এখানে শুধু উই চুজ দ্য জেট নট মিনস হচ্ছে এ পয়েন্টটা, আর জেট এন মিনস হচ্ছে বি পয়েন্টটা, টার্মিনাল পয়েন্টটা। এখানে আমরা এই আরবিটারি কতগুলো পয়েন্ট নিচ্ছি, যেটাগুলোকে আমরা ডিনোট করেছি। এটা একটা ডেফিনিশন, কিন্তু ডেফিনেশনটাকে আমরা এক্সপ্লেনেটরি, মানে এখানে বর্ণনা করে জিনিসটাকে এক্সপ্লেইন দিয়ে আমরা বোঝাচ্ছি আর কি। এখানে জেট ওয়ানটা হচ্ছে একটা আরবিটারি পয়েন্ট। কোথায়? এই জেট মানে পয়েন্ট থেকে পয়েন্ট মানে জেট নট, জেট নট পয়েন্টের ভিতরে আরবিটারি পয়েন্ট, যে কোনো একটা আরবিটারি পয়েন্ট, এটা এখানেও এখানে যে কোনো কানে হতে পারে। সিমিলার জেট ওয়ান থেকে জেট টু এর মধ্যে একটা আরবিটারি পয়েন্ট যেটা টু নিচ্ছি, এভাবে জেট টু থেকে জেট থ্রির মধ্যে যেটা থ্রি হবে, এভাবে জেট এন পয়েন্ট থেকে জেট এন পর্যন্ত যে আটটা, সেটার আরবিটারি পয়েন্ট হচ্ছে জেট এন, জায়েন। এটার আরবিটারি পয়েন্ট হচ্ছে জায়েন। সেটা হচ্ছে জাই ওয়ান, জাই টু, ডট ডট, জায়েন বি দ্য এন আরবিটারি পয়েন্টস অন দ্য সেগমেন্ট। সেগমেন্ট মানে অংশ আর কি। জেট ওয়ান থেকে জেট নট থেকে জেট ওয়ান, জেট ওয়ান থেকে জেট টু, এভাবে জেট টু থেকে জেট থ্রি, এভাবে জেট টেন মাইনাস ওয়ান থেকে জেট এন, এগুলো হচ্ছে সেগমেন্ট। হ্যাঁ, নাও দ্য ফর্ম দ্য সাম।
আমরা একটা সাম এখানে ডেভেলপ করেছি। সামটা কি? লেন্থ বিটুইন দ্য টু পয়েন্টস, ওই সেগমেন্টগুলো আর কি, সেগমেন্টগুলো। হ্যাঁ, এবং ওই সেগমেন্টের যে আরবিটারি পয়েন্টগুলো নিচ্ছি, সেই আরবিটারি পয়েন্টগুলোতে ফাংশনাল বেরো ফাংশনটা, মানে সি যে ফাংশনটাকে এখানে কার্ভ না, তাহলে ওই ফাংশন, ওই কার্ভ, ওই ফাংশন, এই সি কার্ভ বরাবর ফাংশনটার ফাংশনাল ভ্যালু হচ্ছে, ফাংশনাল ভ্যালু কোন পয়েন্টগুলোতে? ওই আরবিটারি পয়েন্টগুলোতে। আরবিটারি পয়েন্ট মানে এই সেগমেন্টগুলোর আরবিটারি পয়েন্টগুলোতে। এটা হচ্ছে ফাংশনাল ভ্যালু। ওই ফাংশনাল ভ্যালু দিয়ে যদি লাইন সেগমেন্টের ডিসটেন্সকে মাল্টিপ্লাই করি, লাইন সেগমেন্টের ডিসপ্লে, লাইন সেগমেন্ট এখানে যদি তুমি এই যে সামেশন দেওয়া হয়েছে, হ্যাঁ, কে ইকুয়ালস টু 1 to n, এখানে কে ইকুয়ালস টু যদি তুমি 1 বসাও, তাহলে এটা আসবে যেটা 1। দ্যাট মিন্স কি এই পয়েন্টের ফাংশনাল ভ্যালু মিন করতেছে। আর এখানে কে এর মান 1 বসালে তাহলে জেট 1, আর এখানে কে এর মান 1 বসালে জেট নট। তাহলে এটা ফার্স্ট সেগমেন্ট বোঝাচ্ছে কে ইকুয়ালস টু 1 বসালে। কে ইকুয়ালস টু 2 বসালে সেকেন্ড সেগমেন্ট কে বোঝাবে, কে ইকুয়ালস টু 3 বসালে থার্ড সেগমেন্ট কে বোঝাবে, এভাবে কে ইকুয়ালস টু n বসালে nth সেগমেন্ট কে বোঝাবে। হ্যাঁ, সরি, দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এখানে তুমি দেখো এই যে সামেশনটা, এই যে এই লেন্থের এই যে একটা রেজাল্ট আমরা, মানে সেগমেন্ট এবং কে ওইটার ওই সেগমেন্টের যে কোনো একটা পয়েন্টে ফাংশনাল ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করলে এই যে একটা সামেশন প্রত্যেকটা আর্ক লেন্থের জন্য, এটাকে আমরা আমরা সংক্ষেপে ডেল্টা যে কেও বলতে পারি। ওই যে এটা সাইড নোট দিছে, ডেল্টা যে কে মানে ওই দুইটা ডিস্টেন্স, দুইটা পয়েন্টের ডিস্টেন্স। এগুলো আমি অনেক বড় করে দেখাইছি এখানে বোঝার জন্য, কিন্তু এগুলো খুবই কাছাকাছি পয়েন্ট, এগুলো খুবই কাছাকাছি পয়েন্ট। মানে জেট নট থেকে জেট ওয়ান এর পয়েন্ট, জেট টু থেকে জেট ওয়ান থেকে জেট নট এর পয়েন্ট, এগুলো অনেক কাছাকাছি পয়েন্ট। হ্যাঁ, এই ডিস্টেন্স খুবই কম আর ডিস্টেন্সের, এগুলো আমরা আমরা বোঝার জন্য আমি একটু দূরে দূরে করে দেখাইছি আর কি। এই সামেশনটা রিপ্রেজেন্ট করে, যদি আমরা এখানে এটা তো ডিসক্রিট ফর্ম, এটা হচ্ছে ডিসক্রিট ফর্ম। হ্যাঁ, লেন্থ, এটা হচ্ছে লেন্থ। হ্যাঁ, অ্যাসান মানে অ্যাসান মিন্স হচ্ছে এইটা একটা এটার এই এই ওভার দ্য সিতে এই 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 যে সামেশনটা, সেটাকে আমরা অ্যাসান দিয়ে ডিনোট করছি। যদি আমরা n টেন্ডস টু ইনফিনিটি নিই অন বোথ সাইডস, মানে এদিকেও n টেন্ডস টু ইনফিনিটি, এদিকেও যদি n টেন্ডস টু ইনফিনিটি নেই, তখন কি হবে ঘটনা? When taking the n tends to infinity in such a way that the largest of the chord lengths, largest মানে এগুলো তো সমান না, এগুলো যে কোনো ডিস্টেন্স, মানে এখানকার যে কোনো এই যে নট থেকে জেট ওয়ান, বা জেট ওয়ান থেকে জেট টু, জেট টু থেকে জেট থ্রি, জেট থ্রি থেকে জেট ফোর, এভাবে ডট 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 জেট এন মাইনাস ওয়ান থেকে জেট এন পর্যন্ত জিল আর্ক, এগুলোকে আমরা মানে জিয়া বলতে পারি আর কি। এগুলো কার্ভ যেহেতু, তাহলে এগুলোর যে ডিস্টেন্সটা এখান থেকে এখানে যে ডিস্টেন্স, আমরা জিয়া বলতে পারি। কর্ড, কর্ড মানে জিয়া কেউ। এটা লেন্থ যদি টেন্স টু জিরো হয়ে যায়, আমরা যখন n টেন্স টু ইনফিনিটি নেব, তখন এই লেন্থটা টেন্স টু জিরো হয়ে যাবে। কেন জিরো হবে? যদি n টেন্স টু ইনফিনিটি হয়, তাহলে এই 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 লেন্থগুলো এত মানে এই ডিস্টেন্স, মানে এই যে লাইন সেগমেন্টগুলো, এই জেট নট থেকে জেট ওয়ান লাইন সেগমেন্টটা, জেট ওয়ান থেকে জেট টু লাইন সেগমেন্টটা কি হয়ে যাবে? খুবই ক্ষুদ্র হয়ে যাবে। যদি n টেন্স টু জিরো হয়ে যায়, n টেন্স টু জিরো মানে সাবডিভিশনের সংখ্যা, সেগমেন্টের সংখ্যা, সেগমেন্টের সংখ্যা। তো সেগমেন্টের সংখ্যা যদি বেশি হয়ে যায়, তাহলে গ্যাপটা কি হয়ে যাবে? অতি ক্ষুদ্র হয়ে যাবে, অতি ক্ষুদ্র হয়ে যাবে। ঠিক আছে? তাহলে অতি ক্ষুদ্র হওয়া মানে কি? এই গ্যাপটা অতি ক্ষুদ্র হয়ে যাওয়া মানে কি? ডিস্টেন্স টেন্স টু জিরো হয়ে যাবে। তাহলে ডিস্টেন্স টেন্স টু যদি জিরো হয়ে যায়, তখন আর এই জেড নট পয়েন্টের এবং জেড ওয়ান পয়েন্ট এরা একদম পাশাপাশি চলে আসবে। অর্থাৎ জেড ওয়ান পয়েন্টের পাশে, জেড নট পয়েন্টের পাশে জেড ওয়ান চলে আসবে,
Z1 এর পাশে Z2 চলে আসবে, Z2 এর পাশে Z3 চলে আসবে, এভাবে ডট 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 চলতে চলতে এটা কিসের মতো হয়ে যাবে? ওই যে আমরা মুক্তার মালা আছে না, মালার মতো হয়ে যাবে সেটা। ওই প্রতিটি মুক্তার দানা বা আমরা যে মালা দিই বা তসবি নামাজ পড়ার সময় যে তসবি ইউজ করি, ওই তসবির মতো, অর্থাৎ প্রতিটি তসবির গোটা বা মালার এই যে ইয়াগুলো কি বলে যে পুঁতিগুলো বা মালার যে বাবলস গুলো আছে, ওগুলো সবগুলো একটার সাথে একটা, একটার সাথে একটা, একটার সাথে একটা লেগে গেছে। এর মানে কি? এর মানে হচ্ছে কার্ভটা কন্টিনিউয়াস হয়ে গেছে। তখন যখন কন্টিনিউয়াস হয়ে যায়, তখন আমরা সেটাকে ইন্টিগ্রেশনে কনভার্ট করে ফেলতে পারি। তখন এই ডিসক্রিট সামটা আর ডিসক্রিট থাকে না, সেটা কন্টিনিউয়াস ফর্ম হয়ে যায়। সেটাই বলছে দ্য সাম অ্যাজ অ্যান অ্যাপ্রোচেস টু আ লিমিট হুইচ ডাজ নট ডিপেন্ড অন দ্য মোড অফ দ্য সাবডিভিশন। অর্থাৎ সাবডিভিশনের ধরনের উপর আর ডিপেন্ড করে না। ওভার দ্য সি, সাবডিভিশন তো সি এর উপর নিয়েছিলাম, ফ্রম এ টু বি, এই সাবডিভিশন নিয়েছি আমরা এ থেকে বি পর্যন্ত। তখন সেটা আর এরকম সামেশনে থাকে না, তখন সেটা কন্টিনিউয়াস হয়ে যায়, তখন সেটা ইন্টিগ্রেশন ফর্মে চলে যায়। তখন সেই ইন্টিগ্রেশনটাকে আমরা এভাবে ডিনোট করি। এটাকে আমরা বলি লাইন ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন অফ জেড with respect to fz with respect to z over c, c কার্ভ বরাবর। ওভার সি মানে এই যে সি কার্ভ বরাবর, সি কার্ভ বরাবর। হ্যাঁ, এটাকে তখন ইন্টিগ্রাল ফর্মে চলে যায়। ঠিক আছে? এই সেজন্য এই ইন্টিগ্রেশনটাকে, এই যে ইন্টিগ্রেশনটাকে এভাবেও লিখতে পারি ওভার সি, অথবা এ টু বিও লিখতে পারি, একই কথা। তো এটা কার? এটা হচ্ছে এই ডিসক্রিট সামটা। এই ডিসক্রিট সামটা ইন্টিগ্রেশনে কনভার্ট হয়ে যায় কখন? যদি n টেন্ডস টু ইনফিনিটি হয়, অর্থাৎ সাবডিভিশনের সংখ্যা বা লাইন সেগমেন্টের সংখ্যা ইনফিনিটি পর্যন্ত হয়ে যায়। ইনফিনিটি হওয়া মানে কি? গ্যাপগুলো চোখ, লাইন সেগমেন্ট টেন্ডস টু জিরো হয়ে যাওয়া। তাহলে টেন্ডস টু জিরো হয়ে যাওয়া মানে কি? কার্ভটা কন্টিনিউয়াস হয়ে গেছে। কার্ভটা কি হয়ে গেছে? কন্টিনিউয়াস হয়ে গেছে। এটাকে বলা হয় লাইন ইন্টিগ্রাল। এটাকে আমরা লাইন ইন্টিগ্রাল কিভাবে ডেভেলপ করে সেটা দেখাইছি। এটা হচ্ছে লাইন ইন্টিগ্রালের ডেফিনিশন। ঠিক আছে? ওভার দ্য সি। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, কাউন্টার। কাউন্টারটা কি? এখানে এটার আগে বইয়ের মধ্যে বিভিন্ন রকম ডেফিনিশন আছে আর কি। হ্যাঁ, কাউন্টারটি, কাউন্টার হচ্ছে কমপ্লেক্স অ্যানালাইসিসের মধ্যে একটা বাউন্ডেড কার্ভ বা ওপেন কার্ভ। কতগুলো কার্ভের সমন্বয়ে যখন একটা চেইন ক্রিয়েট হয়, সেই চেইনটা বাউন্ডেড হতে পারে, ওপেনও হতে পারে, ওটাকে আমরা কাউন্টার বলি। এখানে কাউন্টারের ডেফিনিশন দিচ্ছে। কাউন্টার মিনস জর্ডান কার্ভ। জর্ডান কার্ভটা কি? এটা একটা কন্টিনিউয়াস কার্ভ আর কি। এটা একটা কার্ভের এগুলোর ডেফিনিশন আছে, বইয়ের মধ্যে আছে, আমরা ওইদিকে যাচ্ছি না। জর্ডান কার্ভ কনসিস্ট অফ কন্টিনিউয়াস চেইন অফ ফাইনাইট নাম্বার অফ রেগুলার আর্কস। বলতে রেগুলার আর্কস কাকে বলে? রেগুলার আর্কস বা রেগুলার কার্ভ। রেগুলার আর্কস বা রেগুলার কার্ভ মানে এগুলো সবগুলো কন্টিনিউয়াস কার্ভকে মিন করতেছে। কন্টিনিউয়াস চেইন আকারে যখন কোনো ফাইনাইট সংখ্যক পরিমাণ মানে কার্ভ ক্রিয়েট করে, তখন সেগুলোকে আমরা রেগুলার আর্ক বলি। হ্যাঁ, রেগুলার ওই আর্কের মধ্যে ফাংশনটা অ্যানালাইটিক হয় আর কি। হ্যাঁ, ফাংশনটা অ্যানালাইটিক, অ্যানালাইটিক তো আমরা বলেই দিয়ে আসছি, অ্যাবজেক্ট ফাংশনটা অ্যানালাইটিক হয় আর কি। Thus counter C is a finite sequence, মানে ফাইনাইট সিকোয়েন্স। কিসে? কার্ভের সিকোয়েন্স। এখানে সিকোয়েন্সটাকে এটা দিয়ে আমরা ডিনোট করি। এটা একটা সিকোয়েন্স, একটা ধারা আর কি। হ্যাঁ, একটা C1 একটা কার্ভ, C2 একটা কার্ভ, এভাবে সি কার্ভ, এভাবে ডট সিএন একটা কার্ভ। ঠিক আছে? এই কার্ভগুলোকে যখন আমরা যোগ করব, তখন একটা কাউন্টার ক্রিয়েট হয়। সেটাই বলতেছে এখানে। C1 C2 CN আর ডিরেক্টেড স্মুথ কার্ভ। ডিরেক্টেড মানে একটা ডিরেকশন আর থাকবে, ওই কার্ভগুলো একটা ডিরেকশন থাকে। such that the terminal point of CJ coincides with the initial point of CJ plus 1, where equals to 1 2 3 dot 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 and minus 1. এটার মানে কি? অর্থাৎ তুমি C1 কার্ভের, এটা একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিই তোমাকে এখানে। এই যে C1, এটাও একটা কাউন্টার, এটাও একটা কাউন্টার, এটাও একটা কাউন্টার। এখানে তিনটা কাউন্টারের এক্সাম্পল দেওয়া হয়েছে। এখানে এই যে C1 একটা কার্ভ, এই C2 একটা কার্ভ, একটা কার্ভ, ডিরেক্টেড কার্ভ।
এই যে C1 এর টার্মিনাল পয়েন্ট হচ্ছে আবার C2 এর ইনিশিয়াল পয়েন্ট, C2 এর টার্মিনাল পয়েন্ট হচ্ছে C3 এর ইনিশিয়াল পয়েন্ট। এই কথাটা এখানে বোঝাইছে, হ্যাঁ, কোইনসাইড করে, কোইনসাইড মানে মিলে যায় আর কি। এটা বলতে চাস দ্যাট দ্য টার্মিনাল পয়েন্ট অফ সিজে মানে জে ইকুয়াল টু মনে করো 1, তাহলে জে ইকুয়াল টু 1 হলে তাহলে জে প্লাস 1 মানে 2, তাহলে C1 কার্ভের টার্মিনাল পয়েন্ট মানে শেষ বিন্দুটা আর কি। এই যে C1 কার্ভের টার্মিনাল পয়েন্টটা C2 কার্ভের ইনিশিয়াল পয়েন্ট, C2 কার্ভের ইনিশিয়াল পয়েন্ট। হ্যাঁ, এই যে ইকুয়াল টু 1 হলে এখানে 2 হবে, C2 হবে এই ইনিশিয়াল পয়েন্ট সেটা। হ্যাঁ, সিমিলারলি C2 কার্ভের টার্মিনাল পয়েন্ট C3 কার্ভের জন্য ইনিশিয়াল পয়েন্ট। এবার যদি আমরা বাড়াই, এটা যদি আবার C4 করি, হ্যাঁ, তাহলে এটা কি, এটা একটা চেইন, এটা চেইন, তিনটা কার্ভের চেইন আকারে। হ্যাঁ, এটা একটা রেগুলার আর্ক, রেগুলার মানে মানে কন্টিনিউয়াস আর্ক আর কি, এখানে দেয়ার ইজ নো ব্রেক। হ্যাঁ, তাহলে দ্যাট মিন্স কি, এই যে একটা কার্ভ নিচ্ছি, এটাই হচ্ছে একটা কন্টার। এই কন্টারটা কিভাবে তৈরি হয়েছে, তিনটা কার্ভ দিয়ে তৈরি হয়েছে। এটাকে বলা হয় ওপেন, এটা ডিরেক্টেড কার্ভ। এগুলো এই যে ডিরেকশন মেইন করছে, দেখো ডিরেকশন আছে এখানে, ডিরেকশন আছে। এই পুরা সিস্টেমটাকে, এটাকে একটা বলা হয় কন্টার, এটা একটা ওপেন কন্টার। যদি ক্লোজ কন্টার হয়, তখন এই যে ইফ দ্য ইনিশিয়াল এন্ড টার্মিনাল পয়েন্ট কোইনসাইড, দেন দ্য কন্টার ইজ কল্ড ক্লোজ কন্টার। ক্লোজ কন্টার কখন হবে, যদি ইনিশিয়াল পয়েন্ট টার্মিনাল পয়েন্ট যদি কি হয়, মিলিত হয়ে যায়। দেখো না এখানে, দেখো এখানে তুমি যদি বলো এখান থেকে স্টার্ট হয়েছে, যে এই পয়েন্ট থেকে স্টার্ট হয়েছে এই কার্ভটা, এই পয়েন্ট থেকে স্টার্ট হয়েছে, সেটা ঘুরে এসে পুরা সি কার্ভটা আবার ওই পয়েন্ট এসে মিলিত হয়েছে, কোইনসাইড করছে, মানে এটা একটাই কার্ভ। ঠিক আছে, তাহলে এই পুরা কার্ভটার একটা, এই সি কার্ভটা, এই সার্কেল যেটা এখানে, এটাও একটা কোণটা, এটা হচ্ছে ক্লোজ কন্টার, এটা কোণটার। এখানেও তিনটা কার্ভ আছে এখানে। এই মনে করো এই সি কার্ভটা এখান থেকে স্টার্ট হচ্ছে, তাহলে C1, এই C2, আবার C3 এসে ওই C1 এর ইনিশিয়াল পয়েন্ট এসে, C1 এর ইনিশিয়াল পয়েন্ট এসে C3 এর টার্মিনাল পয়েন্ট কোইনসাইড করছে। ঠিক আছে, তাহলে এটাও একটা ক্লোজ কন্টার। এটা এটা হচ্ছে ওপেন কন্টার, এটাও ক্লোজ কন্টার, এটাও ক্লোজ কন্টার। এটা সার্কেল ফর্মে, এটা ত্রিভুজ ফর্মে, এভাবে চতুর্ভুজ ফর্ম হতে পারে, যে কোনো শেপের হতে পারে। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার, বুঝছি স্যার। হ্যালো, আচ্ছা, ওকে। এখন কন্টার ইন্টিগ্রাল বলতে, এগুলো এগুলো আমরা পর্ব সামনে আসে। কন্টার ইন্টিগ্রাল বলতে কি বুঝি, কমপ্লেক্স প্লেনে, কমপ্লেক্স প্লেন বা আর্গন প্লেনে আর কি। কন্টার ইন্টিগ্রেশন সোজাসুজি কথা, সিটা যদি কন্টার হয়, দ্য ইন্টিগ্রাল, ওই যে আমরা কিছু আগে ইন্টিগ্রালের কমপ্লেক্স অ্যানালাইসিসে কি ইন্টিগ্রালের ফর্মেট আমরা দেখে আসছি, ইন্টিগ্রেশন অফ f of z with respect to z over the c. Integral is complex counter integral over counter c. এটা সিটা একটা counter, এই যে এরকম counterটা, এটা এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, যে কোনো শেপের হতে পারে, আর্গন প্লেন। যদি সেটা ক্লোজ কন্টার হয়, তখন সেটাকে আমরা এভাবে ডিনোট করি। ওই যে এখানে দেখো, এখানে একটা বৃত্ত দেওয়া হয়েছে ইন্টিগ্রেশনের উপরে, এটা দিয়ে বোঝাচ্ছে কি সি ক্লোজ কন্টার। এখানে এখানে নাই মানে এখানে এটা ক্লোজ না, হ্যাঁ, এটা যে কোনো একটা আরবিটারি কন্টার আর কি। ক্লিয়ার কিনা আমার কথা, ক্লিয়ার? এখানে দেখো কানেক্টেড রিজিয়ন বলে একটা কথা আছে, এগুলো বেসিক জিনিস, এটা আমরা এগুলো ইউজ করব সামনে। কানেক্টেড রিজিয়ন বলতে কি বোঝো? কানেক্টেড রিজিয়ন মানে a region R is called connected if any two points in R can be connected by a curve lies entirely within the region. হ্যাঁ, within the region। কানেক্টেড রিজিয়ন মানে কোন একটা রিজন, যে কোনো একটা রিজিয়নের মধ্যে, আর যে কোনো একটা শেপে, যে কোনো একটা রিজন। কানেক্টেড রিজিয়ন দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে সিম্পলি কানেক্টেড, আর একটা হচ্ছে মাল্টি কানেক্টেড। হ্যাঁ, এটা দিয়ে বুঝলেই হয়ে যাবে তুমি, এটা যেমন এখানে একটা আর একটা রিজিয়ন আছে, দেখো তুমি, এটা দিয়ে বুঝলেও হয়ে যাবে এটা সিম্পলি কানেক্টেড। সিম্পলি কানেক্টেড কেন, এটা একটু করে খেয়াল করো প্লিজ।
এটা এই যে মনে করো এটা এটা এখান থেকে শুরু হয়েছে, এখানে দুইটা কার্ভ কানেক্টেড আর কি, একটা কার্ভ হচ্ছে সি, একটা কার্ভ হচ্ছে সি, একটা কার্ভ হচ্ছে সি প্রাইম। সি কার্ভ মানে বড় বৃত্তটা হচ্ছে সি কার্ভ, আর সি প্রাইম কার্ভটা হচ্ছে এই ভিতরের ছোট কার্ভটা। তাহলে এটা কি সিম্পলি কানেক্টেড? এই এই যে মাঝখানে এই দুইটা রিজিয়নের এই দুইটা কার্ভের মাঝখানে একটা রিজিয়ন ক্রিয়েট হয়েছে যে আর এই মাঝখানে, এবং এটার রিজিয়নটা হচ্ছে আর প্রাইম। হ্যাঁ, তাহলে এরা কি সিম্পলি কানেক্টেড? সিম্পলি কানেক্টেড। কেন সিম্পলি কানেক্টেড? এই যে এখান থেকে আমি শুরু করছি, এই যে এই দিক থেকে শুরু হয়েছে, ঘুরে 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 এসে আবার এখানে আসছি, এখানে ঢুকছি, আবার এই পথে বের হয়ে আসছে। এই যে তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে, এদিকে ঢুকছি আবার সেম পথে বের হয়ে আসছি, তাহলে এটা হচ্ছে সিম্পলি কানেক্টেড। এটা হচ্ছে সিম্পলি কানেক্টেড। এই যে কানেক্টেড রিজিয়ন আর ইজ কল্ড সিম্পলি কানেক্টেড ইফ এনি সিম্পল ক্লোজ কার্ভ লাইং এন্টারলি উইদিন দা, এই যে মানে যে কোনো এন্টারলি আর আর এর ভিতরে আরেকটা রিজিয়ন লাই করতেছে উইদিন দা, এটা এটা বলতেছে এটাকে আমরা কন্ট্যাক্ট বা শাঙ্ক, শাঙ্ক মানে সংকুচিত করা আর কি, টু এ পয়েন্ট উইদাউট পাসিং আউট দ্য রিজিয়ন। সিম্পলি কানেক্টেড রিজিয়ন হ্যাভ নো হোলস, এখানে কোনো হোল নাই। হোল নাই মানে মানে এখানে কোনো হোল নাই, এটা কানেক্টেড হয়ে গেছে, এটা কানেক্টেড হয়ে গেছে। হ্যাঁ, এটাকে বলা হয় সিম্পলি কানেক্টেড রিজিয়ন। হ্যাঁ, সিম্পলি কানেক্টেড রিজিয়ন, এখানে আর এবং আর প্রাইম এই দুইটা রিজিয়ন সিম্পলি কানেক্টেড। হ্যাঁ, আবার মাল্টি কানেক্টেড রিজিয়ন মানে, মাল্টি কানেক্টেড রিজিয়ন মানে এটা এই যে মানে এটা একটা রিজিয়ন, এটা আর দি রিজিয়ন, এখানে এটার ভিতরে একটা রিজিয়ন আছে আর প্রাইম, এরা সিম্পলি কানেক্টেড না। হ্যাঁ, এটা এটা কমপ্লিট বিচ্ছিন্ন রিজিয়ন, আর এটা আবার কমপ্লিট বিচ্ছিন্ন রিজিয়ন। দেয়ার ইজ নো কানেকশন, এখানে কোনো কানেকশন নাই একটার ভিতরে আরেকটা। দ্যাট মিনস দেয়ার ইজ হোল, মানে তাদের মাঝখানে একটা হোল আছে, যে এটা ডট ডট দিচ্ছি আমি, এটা হোল। হোল মানে কি, মানে গর্তের মতো আছে আর কি, ওই দুইটা কার্ভের মাঝখানে ফাঁকা জায়গা আছে, ওই দুইটা কার্ভের মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে। দ্যাট মিনস কি, এইগুলোকে বলা হয় মাল্টি কানেক্টেড। দে আর নট সিম্পলি কানেক্টেড, দে আর নট সিম্পলি কানেক্টেড, এগুলোকে বলা হয় মাল্টি কানেক্টেড রিজন, মাল্টি কানেক্টেড রিজন। ক্লিয়ার? এগুলো আমরা এই কথাগুলো সামনের দিকে পড়বো আর কি। হ্যাঁ, এখানে একটা থিওরাম আছে, ওই থিওরামটার ইউজ আছে এখানে। থিওরামটা এই শীট থেকে না আরেকটা শীট থেকে পড়াবো, দুইটা তিনটা থিওরি পড়াবো এখান থেকে। এটা হচ্ছে কোসিস ইন্টিগ্রাল থিওরাম বলে, কোসিস ইন্টিগ্রাল থিওরাম, এগুলো তোমাদের সিলেবাসের মধ্যে আছে। কোসিস ইন্টিগ্রাল থিওরাম, কোসিস ইন্টিগ্রাল থিওরামটা কি? কমপ্লেক্স অ্যানালাইসিসের মধ্যে এটার এখানে প্রুভও আছে। কোসিস ইন্টিগ্রাল থিওরামটা কি? এটার স্টেটমেন্ট আছে এখানে, স্টেটমেন্ট একটু করে দেখো প্লিজ। স্টেটমেন্টটা কি বলতেছে? ইফ অ্যাবজেক্ট ইজ অ্যানালাইটিক ফাংশন, অবজেক্ট, অ্যাবজেক্টটা একটা অ্যানালাইটিক ফাংশন। অ্যানালাইটিক ফাংশন হলে কাকে স্যাটিসফাই করতে হয়? অ্যানালাইটিক ফাংশন কাকে বলে একটু বলো তো? আমি পড়াইছি তো গত ক্লাসে, অ্যানালাইটিক ফাংশন কাকে বলে? বলতে পারবে? অ্যানালাইটিক ফাংশন ডেফিনিশন কি বলো তো? কোনো পয়েন্টে অ্যাবজেক্ট ফাংশন অ্যানালাইটিক, এটার মানে কি? কেউ বলতে পারবে না? থিওরিটিক্যালি ডেফিনিশনটা কেউ বলতে পারবে না? যে তো কত ক্লাসে পড়াইছি আমি এই দিন। স্যার ওই ফাংশনে স্যার লিমিট এক্সিস্ট করবে, কন্টিনিউয়াস হবে এবং ওই কোচির এই যে শর্ত যেগুলো আছে সেগুলো ফুলফিল করবে। না না, ডিফারেন্সিয়েবল হবে। ওই কোনো একটা পয়েন্টে ফাংশনটা অ্যানালাইটিক হওয়ার জন্য ওই পয়েন্টে যদি একটা নাইবারহুড ড্র করা হয়, ওই নাইবারহুডের প্রতিটি বিন্দুতে যদি ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয়, তখন আমরা বলি ওই পয়েন্টে ফাংশনটা অ্যানালাইটিক। কোনো রিজিয়নের কোনো একটা পয়েন্টে ফাংশনটা অ্যানালাইটিক মানে হচ্ছে ওই পয়েন্টে
যদি একটা ডেল্টা নাইবারহুড ড্র করা হয়, ডেল্টা নাইবারহুড মানে ডেল্টা রেডিয়াস, অতি ক্ষুদ্র রেডিয়াসে একটা নাইবারহুড ড্র করলে ওই নাইবারহুডের প্রতিটি বিন্দুতে যদি ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয়, অন্তরীকরণ যোগ্য হয়, তখন ওই পয়েন্টটাতে অ্যাবজেক্ট ফাংশনটাকে অ্যানালাইটিক বলব। এরকম কোনো রিজিয়নের প্রতিটি বিন্দুতে ফাংশনটা যদি অ্যানালাইটিক হয়, ওই রিজিয়নটা, তখন ওই রিজিয়নে ফাংশনটাকে বলা হয় রেগুলার ফাংশন। এবং কোনো রিজিয়নে যদি ফাংশনটা অ্যানালাইটিক হয়, পুরা রিজিয়নে যদি ফাংশনটা অ্যানালাইটিক হয়, কিছু পয়েন্টে যদি ফাংশনটা অ্যানালাইটিক না হয়, তখন ওই পয়েন্টগুলোকে বলা হয় সিঙ্গুলার পয়েন্ট। এগুলো আমরা গত ক্লাসে পড়াইছি। অ্যানালাইটিক হওয়ার জন্য, এই ডেফিনেশনের উপর বেস করে অ্যানালাইটিক হওয়ার জন্য একটা কন্ডিশন আছে, হ্যাঁ, যে কন্ডিশন আমরা ডিরাইভ করছি, যেটাকে বলা হয় কোসি-রাইমান ইকুয়েশনস বা কোসি-রাইমান কন্ডিশনস, যেটাকে সংক্ষেপে সিআর কন্ডিশনস বলছে। এটা আমরা গত ক্লাসে ডিরাইভ করছি অলরেডি, সিআর ইকুয়েশনস। ওই সিআর ইকুয়েশনস নেসেসারি, এটা কিসের উপর ডিপেন্ড করে পাইছি? ডেফিনিশনের উপর ডিপেন্ড করে। ডেফিনিশনকে ব্যবহার করে আমরা ওই সিআর ইকুয়েশনস গুলো পাইছি। ওগুলোকে বলা হয় নেসেসারি কন্ডিশন ফর অবজেক্ট টু বি অ্যানালাইটিক। ওই সিআর ইকুয়েশন গুলো কি ছিল? সিআর ইকুয়েশন গুলো কি ছিল? আসতে হলে আগের ক্লাসটা একটু চোখ বুলায় আসাটা ওয়াইজ আর কি, তখন বুঝতে সুবিধা হয় আর কি। হ্যাঁ, সিআর ইকুয়েশনটা কি ছিল? ভুলে গেছো না? আচ্ছা, অবজেক্ট ফাংশনটাকে আমরা কি কি ফর্মে লিখি? অবজেক্ট ফাংশনটাকে বলতো, অবজেক্ট ইকুয়ালস টু কি লিখি? স্যার ইউ অবজেক্টের এক্স ওয়াই প্লাস আই বি এক্স ওয়াই। গুড। ইউ এক্স ওয়াই মানে ইউ ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই আর কি। এটা ইউ প্লাস আইবি বললে হয়ে যাবে সংক্ষেপে, ইউ প্লাস আইবি। ইউ এবং বি হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই, ইউ এন্ড বি হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই। তাহলে এই ফাংশনটা কে অ্যানালাইটিক কিনা কোনো পয়েন্টে বা কোনো রিজিয়নে, সেটা চেক করার জন্য নেসেসারি কন্ডিশন আছে। নেসেসারি কন্ডিশন কি? নেসেসারি কন্ডিশন হচ্ছে সিআর ইকুয়েশনস গুলো। সিআর ইকুয়েশনস গুলো কি ছিল আমরা ওই দিন ডিরাইভ করছি, যে বলো তো একজনে, দেখে দেখে বলো না, তোমাদের খাতায় তো তাকার কথা। সিআর ইকুয়েশন গুলো বলো না, এগুলো তো ইউজ করছি আমরা, ইউজ করে তো গত ক্লাসে অঙ্কও করছি। কেউ বলতে পারতেছে না? তোমাদের হাতে কাছে খাতা টাতা কিছু নাই? খাতা কিছু নাই? দেখো না এগুলো কেউ? কিরে, কমপ্লেক্স অ্যানালাইসিস থেকে প্রশ্ন হবে তো। কেউ বলতে পারতেছে না, হাই হাই রে, পড়াইছে না এগুলো, অ্যানালাইটিক ফাংশনে পড়াইছি না। del u by del x, del u by del x equals to del b by del y, del u by del y equals to minus del b by del x। পড়ছি না এগুলো? কিরে, এগুলো ইম্পর্টেন্ট তো, এখানে এগুলো পড়াইছি তো তোমাদেরকে না? এটা অ্যানালাইটিক ফাংশন পড়াইছি না? অ্যানালাইটিক ফাংশন একটা দুটো অঙ্ক করবো আমরা নেক্সট ক্লাসে করবো। একটু বাসায় পড়াশোনা করো না। এই যে এটা না, del u by del x equals to del b by del y, del u by del y equals to minus del b by del x। এটা হচ্ছে সিআর ইকুয়েশনস। এই কন্ডিশনকে স্যাটিসফাই করতে হবে, এটা আমরা ডিরাইভও করছি, ঠিক না? এখানে যেহেতু এখানে বলতেছে, স্টেটমেন্টটা বলতেছে, কোসিস ইন্টিগ্রাল থিওরেমের স্টেটমেন্ট বলতেছে, এটা স্টেটমেন্ট, if abject is an analytic function object and if its derivative, এই যে
প্রাইম আছে এখানে, ইটস ডেরিভেটিভ ইজ কন্টিনিউয়াস অ্যাট ইচ পয়েন্ট, প্রত্যেকটা বিন্দুতে, উইদিন উইদিন অ্যান্ড অন, উপরে, ভিতরে এবং উপরে। কিসের ভিতরে, কিছুর উপরে? ক্লোজ কন্টার সি, একটা ক্লোজ কন্টারের ভিতরে এবং উপরে যদি ফাংশনটা যদি অ্যানালাইটিক হয় এবং তার ডেরিভেটিভ যদি কন্টিনিউয়াস হয়, তখন তার ইন্টিগ্রাল ভ্যালু ওভার দ্য সি 0 হয়। এটাই থিওরাম। ওই ফাংশনটার ইন্টিগ্রাল ভ্যালু ওভার দ্য সিতে 0 হয়। এটাই হচ্ছে থিওরামের স্টেটমেন্ট। যদি এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করে, এই কথাগুলো যদি সত্যি হয়, তখন এই রিলেশন হোল্ড করে। এটা আমরা যে কোনো অঙ্কে ডিরেক্টলি রেজাল্ট 0 বসায় দিতে পারি। হ্যাঁ, ডিরেক্টলি রেজাল্ট 0 বসায় দিতে পারে এই থিওরামের উপর বেস করে। এখন এই থিওরামটা এখানে প্রুভ করছে। প্রুফটা দেখো, ইন প্রুভিং, এটাকে প্রুভ করার জন্য গ্রিনস থিওরামের হেল্প না হয়। গ্রিনস থিওরামটা আমরা অলরেডি পড়ে আসছি ভেক্টরের মধ্যে। In proving the above result, we shall make use the following two results. এখানে দুইটা জিনিস ইউজ করা হয়। একটা হচ্ছে গ্রিনস থিওরাম ফর এ প্লেন, কারণ এটা প্লেনের মধ্যেই এই থিওরামটা, কারণ সিটা তো ইন টু ডাইমেনশন। এখানে দুইটা জিনিস ইউজ করা হয়, একটা হচ্ছে গ্রিনস থিওরাম ফর এ প্লেন, কারণ এটা টু ডাইমেনশন ফিল্ড, তো তাহলে তো এটা প্লেনের মধ্যে। দ্য কোসি, তারপর হচ্ছে কোসি রাইমান ইকুয়েশনসকে ইউজ করা হয়। কোসি রাইমান ইকুয়েশন কেন ইউজ করা হয়? ওই যে ফাংশনটা অ্যানালাইটিক বলছে সেজন্য, ফাংশনটা অ্যানালাইটিক বলছে সেজন্য। এই দুইটা জিনিসকে ব্যবহার করে এই থিওরামটা প্রুভ করা হয়। ঠিক আছে, তাই দুইটা জিনিসকে এখানে আগে এরা কি করছে, ব্যাখ্যা করছে, তারপর প্রুভে যাচ্ছে। এই যে দুইটা জিনিসকে এখানে প্রথমে স্টেট করছে, বিবৃতি করছে, যেগুলো আমরা জানি আর কি। হ্যাঁ, এই যে থিওরামটা, সরি, এই গ্রিনস থিওরামটা আমরা জেনে আসছি, ভেক্টর অ্যানালাইসিসে পড়ছি আমরা। ভেক্টর অ্যানালাইসিস এরকম করে পড়ছি, পি এক্স ওয়াই, কিউ এক্স ওয়াই এবং তাদের পার্শিয়াল ডেরিভেটিভ are all continuous function within a domain D if C is any close counter in D region এর মধ্যে, then Green's theorem states that, এই যে এটা হচ্ছে Green's theorem statement, হ্যাঁ, over the C P dx Q dy equals to, তা এটা হচ্ছে লাইন ইন্টিগ্রাল। এই যে তোমাদের পড়াইছিলাম, এগুলো ভেক্টরে পড়াইছি, গ্রিনস থিওরামের অঙ্ক পরীক্ষায় দিছিলাম। এটা লাইন ইন্টিগ্রাল, এটা হচ্ছে রিজিয়ন ইন্টিগ্রাল। এখানে রিজিয়নটা হচ্ছে ডি রিজিয়নটা, হ্যাঁ, ডেল কিউ বাই ডেল এক্স মাইনাস ডেল পি বাই ডেল ওয়াই। এটা হচ্ছে জাস্ট স্টেটমেন্টটা লিখছে, কিন্তু আমাদের থিওরামের মধ্যে আমরা আসতেছে পি কিউকে কি দিয়ে রিপ্লেস করব। তারপরে কোসি রাইমান ইকুয়েশনসটা লেখা হয়েছে, যেটা আমি এখন দেখাই আনছি। হ্যাঁ, এফ জেড ইকুয়ালস টু ইউ প্লাস আইবি অ্যানালাইটিক ফাংশন হলে দেন এই কোসি রাইমান ইকুয়েশনকে স্যাটিসফাই করে, এটাকে স্যাটিসফাই করে। এটা যে কথা, এটাই কি কথা, ঠিক আছে না? মানে এই দুইটা জিনিসকে আমরা এখানে ব্যবহার করব, সেই জন্য দুইটা জিনিসকে এখানে প্রথমে স্ট্রেট করছে, বিবৃতি করছে। তাহলে প্রুফটা করব আমরা এখন। Since FZ is analytic, FZ equals to U plus IB is analytic, has the continuous partial derivative. আমরা জানি যদি অ্যানালাইটিক ফাংশন হয় তখন তার কন্টিনিউয়াস পার্শিয়াল ডেরিভেটিভ থাকে, মানে একে যদি ডেরিভেটিভ করি তখন তার যে ডেরিভেটিভটা সেটা কন্টিনিউয়াস হয়, কন্টিনিউয়াস পার্শিয়াল ডেরিভেটিভ থাকে। তাহলে দেখো, এটাকে আমরা যদি ডেরিভেটিভ করি, এই যে এফ প্রাইম জেড, হ্যাঁ, তখন এদিকে এটা তো এফ প্রাইম জেড কেন দিতে পারছি, এটা সিঙ্গেল ভেরিয়েবল, সেই জন্য এফ প্রাইম জেড দিলাম, এটা অর্ডিনারি ডেরিভেটিভ। আর এদিকে যখন ডেরিভেটিভ করতেছি, হ্যাঁ, এটা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি আমরা, হ্যাঁ, তাহলে এদিকে ডেল ইউ বাই ডেল এক্স, কারণ ইউ ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই, সেই জন্য এখানে পার্শিয়াল ডেরিভেটিভ আসবে। আর এই বি ও ফাংশন অফ এক্স ওয়াই, এই যে বি ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই, এটাও পার্শিয়াল ডেরিভেটিভ আসবে। এটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তো আমরা এখন কোসি রাইমান কন্ডিশনসকে স্যাটিসফাই করাইতে পারি। আমরা জানি ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়ালস টু কত, ডেল বি বাই ডেল ওয়াই।
আবার ডেল বি বাই ডেল এক্স ইকুয়াল টু কত মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই, ওই যে কোসি-রামান কন্ডিশন সেটা এটা আর কি, ওটাকে সাবস্টিটিউট করছে এখানে সাবস্টিটিউট করছে, সেজন্য বাই 2 বলছে, ওই 2 নম্বর ইকুয়েশন ইউজ করছে আর কি এখানে। From the above, it follows that uv and the partial derivatives, এই চারটা partial derivatives, all are continuous. কেন continuous? কারণ এটা ডেরিভেটিভের ভিতরে আছে। অ্যাবজেক্ট তো ডেরিভেটিভ ডিফারেন্সিয়েবল, তাহলে এও ডেরিভেটিভ ডিফারেন্সিয়েবল, এও ডিফারেন্সিয়েবল, এও ডিফারেন্সিয়েবল, এও ডিফারেন্সিয়েবল, ঠিক আছে? অল partial derivatives are continuous and differentiable, ঠিক আছে? যদি ডিফারেন্সিয়েবল হয় তখন আমরা এখানে গ্রিনস থিওরাম ইউজ করতে পারবো। তাহলে এখানে গ্রিনস থিওরাম আমরা জেনারেলি এভাবে লিখছি, পিকিউ দিয়ে লিখছি, কিন্তু আমাদের অঙ্কে তো পিকিউ নাই, আমাদের থিওরামে অ্যাবজেক্টের ভিতরে তো পিকিউ নাই, আমরা যে থিওরামটা এখন প্রুভ করতে চাচ্ছি এখানে তো পিকিউ নাই, এখানে ইউবি আছে, ইউ ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই, বি অলসো ফাংশন অফ স্যার এক্স। আপনার স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে মেবি স্যার, আমরা এগুলো দেখতেছি না, স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে। স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে তবে শুধু একটা ফ্রেম দেখা যাচ্ছে, মানে উপর নিচ হচ্ছে না কিছু। এখন হচ্ছে না? না স্যার এখনো হচ্ছে না, একটাই দেখা যাচ্ছে বারবার। তাই নাকি? তাহলে আমি আবার আবার শেয়ার করতেছি, স্টপ শেয়ার দিই। এখন দেখা যাচ্ছে? ইয়েস স্যার এখন দেখা যাচ্ছে, এতক্ষণ এগুলো কিছু দেখা যায়নি। এখন এখন স্টল করতেছি যে উপর নিচে উঠতেছে। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে ঠিক আছে। দেখো এখন আমরা এখানে আমরা কন্টিনিউয়াস এই ফাংশন যেহেতু এবং তাদের পার্শিয়াল ডেরিভেটিভ যেহেতু কন্টিনিউয়াস, সেই জন্য আমরা এখানে গ্রিনস থিওরামকে ব্যবহার করতে পারি ফর ইউভির জন্য আমরা গ্রিনস থিওরাম ব্যবহার করতে পারি, সেই জন্য বলছে দাস দ্য গ্রিনস থিওরাম ক্যান বি অ্যাপ্লাইড, আমরা অ্যাপ্লাই করতে পারি কিসের জন্য ইউজ করতে পারি? ইউভির জন্য। তাহলে আমরা এই যে ওভার দ্য সি, এই যে ইন্টিগ্রেশন এফ অফ জেড ডিজেড, এটাকে আমরা লিখতে পারি কিভাবে? এই যে এটাই তো আমরা প্রুভ করবো, এটাই কিছু জিরো প্রুভ করবো, সেই জন্য লেফট হ্যান্ড সাইডটা লেখা হয়েছে, যে লেফট হ্যান্ড সাইডটা লেখা হয়েছে, যে লেফট হ্যান্ড সাইড লিখছি, এটার মান যে জিরো আসে সেটা আমরা প্রুভ করতে চাচ্ছি আর কি, হ্যাঁ, এই থিওরামের এই স্টেটমেন্ট সেটা। তাহলে এখানে অ্যাবজেক্ট মানে কি? অ্যাবজেক্ট মানে হচ্ছে ইউ প্লাস আইভি। ডিজেড মানে কি? ডিজেড মানে হচ্ছে ডিএক্স প্লাস আই ডিওয়াই। কেন? জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই জে, তাহলে ডিজেড ইকুয়ালস টু ডিএক্স প্লাস আই ডিওয়াই হবে, ঠিক আছে না? এখন তুমি মাল্টিপ্লাই করো দুইটা ফ্যাক্টরকে, তাহলে মাল্টিপ্লাই করলে কি আসবে? ইউ ইন্টু ডিএক্স, তারপর এটা দিয়ে মাল্টিপ্লাই করলে, এটাকে মাল্টিপ্লাই করলে তাহলে আই স্কোয়ার আসবে, আই স্কোয়ার মানে -1, তাহলে বি ইন্টু ডিওয়াই, এই যে এটা লিখছে। আবার এটা দিয়ে মাল্টিপ্লাই করলে এটাকে, তাহলে আই বি ডিএক্স, আবার এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে আই ইউ ডিওয়াই, তাহলে আই দুটোটা থেকে কমন যাবে, এই যে আই কমন নিচ্ছে, তারপরে এটাকে ভিতরে লিখছে, চারটা টার্ম আর কি, এটা এটা গুণ করলে চারটা টার্ম আসবে, দুইটা ইউজ আই ছাড়া আর দুইটা আই ওয়ালা, একটা ইমেজিনারি পার্ট আর রিয়েল পার্ট আর কি। ক্লিয়ার? এখন এই ইন্টিগ্রেশনটা কোথায় আছে? এটা তো ওভার সি, এখানে সি দিবা, এখানে সি দিবা, এখানে সি দেয় নাই ওরা, এখানে সি দিবা। তাহলে এই যে ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশনটা এটার জন্য, এই ইন্টিগ্রেশনটা এটার জন্য। এখন তুমি দেখো এই যে ইউবি গুলো, এখানে ইউবি গুলো কি? ইউবি গুলো আমি তোমাকে এটা দেখাই, ইউবি গুলো, এই যে ইউবি গুলো হচ্ছে, ইউবি গুলো কি এখানে এই গ্রিনস থিওরামের পি কিউ, এই যে পি ডিএক্স কিউ ডিওয়াই, তাহলে এখানে এখানে পি জায়গায় কে আছে? আমি সেকেন্ড পার্টটা আগে দেখাচ্ছি। পি জায়গায় কি আছে? এখানে বি, আর কিউ জায়গায় কে আছে? ইউ। তাহলে এই ইন্টিগ্রেশনটা তো এটার সাথেও আছে, তাহলে এই গ্রিনস থিওরামের লাইন ইন্টিগ্রালটা, এই যে লাইন, এই কনসেপ্টটা, এই গ্রিনস থিওরামের স্টেটমেন্টটা আমরা এটার জন্য ব্যবহার করতে পারি, এই যে দেখো ব্যবহার করা হয়েছে।
মানে লাইন ইন্টিগ্রাল কনভার্টেড টু দ্য রিজিয়ন ইন্টিগ্রাল, ডাবল ইন্টিগ্রাল। হ্যাঁ, এটা ডি রিজিয়ন আর কি, এটা আরও দেওয়া যায়, ডিও দেওয়া যায়। হ্যাঁ, তাহলে এটা কি আসতেছে এখানে, যেমন দেখো এখানে পি ডিএক্স ইউ ডিওয়াই, তাহলে এটা কি ডেল কিউ বাই ডেল এক্স, যে কিউ কে ডেল কিউ বাই ডেল এক্স মাইনাস ডেল পি বাই ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই। এই যে দেখো এখানেও সেটা লেখা হয়েছে, এই যে ডেল ইউ মানে এই যে কিউ মানে ইউ, তাহলে ডেল কিউ বাই ডেল এক্স মাইনাস ডেল পি বাই ডেল ওয়াই ও ডিএক্স ডিওয়াই। ঠিক আছে না? তাহলে এটা কোনটার জন্য? এইটার জন্য ব্যবহার হয়েছে। এখন এটার জন্য আসি। এখানে যখন আমি এখানে প্লাস সাইন দিছি তখন এই ফর্মুলা হচ্ছে। ঠিক আছে, মানে স্টেটমেন্টে এভাবে, ফর্মুলা না, স্টেটমেন্ট এভাবে। যদি এখানে মাইনাস সাইন হয়, যদি এখানে মাইনাস সাইন হয়, যে মাঝখানে যদি প্লাসের জায়গায় যদি মাইনাস সাইন হয়, তখন স্টেটমেন্ট হবে। হ্যাঁ, গ্রিনস থিওরেমের প্রুফের মধ্যে এটা সাম করলে এরকম হয়, সাবট্রাক্ট করলে গ্রিনস থিওরেমের স্টেটমেন্টটা হয় এই ধরনের, রাইট হ্যান্ড সাইড এর জন্য। অর্থাৎ দুইটাই মাইনাস হয়, তখন বিয়োগ করলে দুইটাই মাইনাস হয়। তখন ডেল বি বাই ডেল এক্স মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই হয়, ডেল বি বাই ডেল এক্স মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই হয়। তখন দুইটাই স্টেটমেন্ট, সেম স্টেটমেন্ট, একবার যোগ করলে এরকম আসে, যোগ করলে যে প্লাস সাইন করলে লাইন ইন্টিগ্রাল লেফট হ্যান্ড সাইড প্লাস সাইন করলে এরকম আসে, আর যদি মাইনাস সাইন করা হয় তখন এই ফর্মে আসে। এটা তোমরা ইয়ার মধ্যে দেখিও, ওই যে কি বলে যে ভেক্টর অ্যানালাইসিসের বইয়ের মধ্যে দেখিও, ভেক্টর অ্যানালাইসিস তোমাদের গ্রিনস থিওরেম পড়াইছে, ওখানে দেখিও দুইটা ইকুয়েশন আছে, ওই দুইটা ইকুয়েশন অ্যাড করলে এটা আসে, এই ফর্মটা আসে। আর যদি ওই দুইটা ইকুয়েশনকে যদি বিয়োগ করা হয় তখন এই ইকুয়েশনটা আসে। ওখানে বিয়োগ হিসেবে দেখায়নি, তুমি আমরা ভেরিফাই করে দেখিও। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখানে দ্যাট মিনস দুইটা পার্টের জন্য, এই পার্টের জন্য গ্রিনস থিওরেম ইউজ করছি, এই পার্টের জন্য গ্রিনস থিওরেম ইউজ করছি। এখন এই জায়গাতে আমরা কোসিনামেন কন্ডিশন কি ইউজ করাবো। তাহলে কোসিনামেন কন্ডিশন ইউজ করলে কি হয়? কোসিনামেন, এখানে তো মাইনাস সাইন, এই যে মাইনাস সাইন কমন নিছে, এখানে মাইনাস সাইন কমন নিলে, এখানে মাইনাস সাইন কমন নিলে ডেল বি বাই ডেল এক্স ডেল ইউ বাই ডেল ওয়াই আসে, আর এটা তো যা আছে তাই। হ্যাঁ, এটা হচ্ছে গ্রিনস থিওরেম ইউজ করছে, সেই জন্য বাই ওয়ান বলছে, মানে এখানে গ্রিনস থিওরেম ইউজ হয়েছে আর কি। আর এখন এখানে আমরা কোসিনামেন কন্ডিশনস কে ইউজ করব, যেহেতু অবজেক্ট অ্যানালিটিক ফাংশন। তাহলে আমরা জানি কি ডেল ইউ বাই ডেল ওয়াই সমান কত? মাইনাস ডেল বি বাই ডেল এক্স মাইনাস ডেল বি বাই ডেল এক্স। তাহলে ডেল বি বাই ডেল এক্স তো একটা আছে, এখানে মাইনাস ডেল বি বাই ডেল এক্স বসালে তাহলে এটা আলটিমেটলি কত হয়েছে? 0। তাহলে জিরোর ইন্টিগ্রেশন কত? 0। আবার আমরা জানি কি ডেল ইউ বাই ডেল এক্স মানে কত? ডেল বি বাই ডেল ওয়াই। ওই যে গ্রিনস থিওরেম, সরি, এই যে কোসিনামেনি কন্ডিশনস, তাহলে এই মানটা এখানে বসাই দিলাম, ডেল ইউ বাই ডেল এক্স মানে কত? ডেল বি বাই ডেল ওয়াই। তাহলে ডেল বি বাই ডেল ওয়াই এর পরের টো ডেল বি বাই ডেল ওয়াই, তাহলে প্লাস মাইসে 0 হয়ে গেছে, তাহলে এটাও 0 হয়ে গেছে। তাহলে আমরা আলটিমেটলি কি পেলাম? 0 প্লাস 0, মানে কমপ্লেক্স নাম্বার আর কি, 0 কমপ্লেক্স নাম্বার, তাহলে 0 হয়ে গেছে। তাহলে থিওরেমটা এস্টাবলিশড হয়ে গেছে। এটাই গ্রিনস থিওরেম আর কি। সরি, বুঝছো কিনা? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এটার প্যারালালি আরেকটা থিওরেম আমরা এখান থেকে তো দেখাবো, কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা। এক্সটেনশনটা এখন দেখাবো না, এটা দরকার পড়লে দেখাবো। কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা, এটা দিয়েও আমরা অঙ্ক করবো, একটা এটা দিয়েও করবো, এটা দিয়েও করবো। কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা এগুলো তোমাদের সিলেবাস আছে সবকিছু, আরো অনেক কিছু আছে, তোমাদের অনেক কিছু অ্যাভয়েড করা হবে, যতটুকু না পড়ালে হয় না ততটুকু পড়াবো। কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা, ওটা হচ্ছে থিওরাম,
এইখানে কনফিউজড হয়ে যায় স্টুডেন্টরা, পরীক্ষায় থিওরাম আসলে ফর্মুলা লিখে দেয়, ফর্মুলা আসলে থিওরাম লিখে দেয়, অনেকে না বুঝে। থিওরাম এবং ফর্মুলা দুটো ভিন্ন জিনিস কিন্তু। ফর্মুলাটা কি? স্টেটমেন্ট। দেখো এখানে স্টেটমেন্টটা দেয়া আছে, এটা হচ্ছে স্টেটমেন্ট। কি বলতেছে? let object be analytic inside and on a close on a sim স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার, এই ফ্রিজ হয়ে গেছে মনে হয় আবারও। আবার দেখা যাচ্ছে না, এরকম করতেছে কেন? এখন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। এখন ঠিক আছে না? জি স্যার। এটা হচ্ছে কোসিস ইন্টিগ্রাল ফর্মুলার স্টেটমেন্ট। স্টেটমেন্টটা কি? let object be analytic inside and on a simple closed curve C, যে কোনো একটা ক্লোজ কার্ভ সি এর ভিতরে এবং সি এর উপরের প্রত্যেকটা বিন্দুতে ফাংশনটা অ্যানালাইটিক যদি হয়, তখন বলতেছে যদি না এটা অ্যানালাইটিক, স্টেটমেন্ট বলতেছে এটা অ্যানালাইটিক কোথায়? ইনসাইড এন্ড অন দ্য কার্ভ সি, ক্লোজ কার্ভ সি। ইফ এ ইজ এনি পয়েন্ট ইনসাইড সি, সি এর ভিতরে যদি এ যে কোনো একটা বিন্দু হয় সি কাউন্টারের ভিতরে, তখন এই ইন্টিগ্রাল ওই বিন্দুতে ফাংশনটার ফাংশনাল ভ্যালু এই ইন্টিগ্রাল ফর্মে লেখা যায়। অর্থাৎ এফ অফ এ ইকুয়ালস টু লেখা যায় 1/2 পাই আই ইন্টিগ্রেশন অফ এফ অফ জেড ডিভাইড বাই জেড মাইনাস এ ডিজেড, এই ইন্টিগ্রালটা লেখা যায়। অথবা এই ইন্টিগ্রালকে লেখা যায় 2 পাই আই ইনটু এফ অফ এ। একই কথা আর কি, ওই যে ক্রস মাল্টিপ্লিকেশন করলে মানে এই রিলেশনটা হোল্ড করে, সোজা সোজা কথা এই রিলেশনটা হোল্ড করে। এখানে সিটা কি? সি ইজ ট্রাভার্সড ইন দ্য পজিটিভ সেন্স, দ্যাট মিনস পজিটিভ সেন্স মানে কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করে, হ্যাঁ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে মুভ করে সিটা, সি ডিরেকশনটা আর কি। তাহলে এটা এখন এটা আমরা একটু প্রুভ করব, প্রুফটা দেখবো আর কি। হ্যাঁ, দেখো এখানে এই সি কার্ভটা এখানে আরবিটারি আমি একটা সি কার্ভ ড্র করেছি, যে দেখো ইন টু ডাইমেনশন এক্স ওয়াই আমরা একটা প্লেন ড্র করেছি, এখানে আর্গন প্লেনে একটা সি কার্ভ দিয়ে একটা বাউন্ডেড রিজিয়ন ড্র করেছি, যে এটা সি কার্ভ, এই যে সি কার্ভ এটা আরবিট্রারিলি, এটা আমি ইচ্ছা করে আরবিট্রারিলি ড্র করেছি, এটা সার্কেল হতে পারে, ত্রিভুজ হতে পারে, যে কোনো শেপের কিছু হতে পারে আর কি। এটা আরবিট্রারিলি আমি আর ইচ্ছা মতো একটা আরবিট্রারি একটা কার্ভ ড্র করেছি, ওই সি কার্ভ, ওটার ভিতরে একটা বাউন্ডেড রিজিয়ন হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে বাউন্ডেড রিজিয়ন, ঠিক আছে? ওখানকার ভিতরে একটা পয়েন্ট হচ্ছে এ, এটা দেখিও না, এটা এটা প্রুভ করার জন্য আমরা আনছি এই গামাটা, ছোট সার্কেলটা এখন দেখিও না, আমি জাস্ট যেটা বলতেছি সেটা পর্যন্ত দেখো। সি একটা ক্লোজ কার্ভ, ওটার একটা বাউন্ডেড রিজিয়ন হচ্ছে এটা, ওটার ভিতরে একটা পয়েন্ট হচ্ছে এ, ওই এ পয়েন্টের জন্য এ পয়েন্টে এই বাউন্ডেড রিজিয়নের ভিতরে এবং বাউন্ডারিতে অ্যাবজেক্ট ফাংশনটা অ্যানালাইটিক, কমপ্লেক্স ফাংশন অ্যাবজেক্টটা অ্যানালাইটিক, ওই 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 ভিতরের এবং বাউন্ডারিটা অ্যানালাইটিক, ওই ভিতরের একটা পয়েন্ট হচ্ছে এ পয়েন্ট আমরা ধরে নিচ্ছি, ওই এ পয়েন্টে জন্য এই রিলেশনটা হোল্ড করে বলতেছে। তাহলে আমরা দেখি প্রুফটা দেখি একটু করে। এটা প্রুফ করার জন্য আমরা ওই এ পয়েন্টকে সেন্ট্রেট করে আমরা একটা নেইবারহুড ড্র করেছি, হ্যাঁ, এ পয়েন্টকে সেন্ট্রেট করে একটা নেইবারহুড ড্র করেছি। নেইবারহুড ড্র করা মাইন্স হচ্ছে কি একটা সার্কেল ড্র করেছে আর কি। এটার রেডিয়াস কত? এটার রেডিয়াস হচ্ছে অ্যাপসাইলন, এটার রেডিয়াস হচ্ছে অ্যাপসাইলন রেডিয়াসে, মানে এটা অতি ক্ষুদ্র একটা রেডিয়াস আর কি, এটাতে আমি এমনি বড় করে দেখাইছি যে প্রমাণ বোঝানোর জন্য। এটা হচ্ছে একটা সিম্পলি ক্লোজ কার্ভ, সিম্পল ক্লোজড কানেক্টেড রিজিয়ন, এই যে এখানে একটা রিজিয়ন আছে, এইটাও একটা রিজিয়ন, এরা সিম্পলি কানেক্টেড মানে এই যে দেখো আমি তীর চিহ্ন দিয়ে বুঝাইছি, এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে আসে, এখানে ভিতরে ঢুকছে, আবার ওই পথে এইখানে ভিতরে ঢুকে এটা ঘুরে, এই যে তীর চিহ্ন দিয়ে ঘুরে আবার বের হয়ে গেছে,
এটাকে সিম্পলি কানেক্টেড রিজিয়ন বলি আমরা, ওই কিছুক্ষণ আগে বলে আসছি আমরা। হ্যাঁ, আচ্ছা দেখি তো প্রুফটা এখানে কি বলতেছি। হিয়ার দ্য ফাংশন fz divided by z minus a is analytic inside and on a simple closed curve C except at a point A. এটা আমরা একটা ফাংশন এটা ধরেছি fz divided by z minus a, এটা আসলে আমাদের প্রুফের একটা এই যে এই ফাংশনালটা ধরেছি। হ্যাঁ, এই ফাংশনটা এই ইন্টিগ্রেন্টটা বলতেছে এই এই ক্লোজ কার্ভের প্রতিটি বিন্দুতে ইনসাইড অ্যান্ড অন দ্য বাউন্ডারিতে প্রত্যেকটা জায়গাতে কি অ্যানালাইটিক, শুধু না কোথায় যেটা ইকুয়াল টু এতে। কেননা কারণ যেটা ইকুয়াল টু যায় যদি এখানে বসায় তাহলে তো জিরো হয়ে যাবে, তাহলে এটা তো আনডিফাইন্ড হয়ে যায়, ঠিক না? আচ্ছা, দেন বাই দ্য কোলারি অফ কোসিস ফান্ডামেন্টাল থিওরাম, ওই যেটি থিওরামটা আমরা এখন পড়ে আসছি, কোসিস ইন্টিগ্রাল থিওরামও বলে এটাকে, কোসিস ফান্ডামেন্টাল থিওরাম, ফান্ডামেন্টাল ইন্টিগ্রাল থিওরামও বলে। হ্যাঁ, যে থিওরামটা আমরা পড়ে আসছি ওই থিওরামের একটা এক্সটেনশন আছে। ওই থিওরামের একটা এক্সটেনশন হচ্ছে, ওই থিওরামটার একটা এক্সটেনশন হচ্ছে যদি দুইটা রিজিয়ন যদি সিম্পলি কানেক্টেড হয়, সিম্পলি কানেক্টেড হয়, একটা রিজিয়ন হচ্ছে সি কার্ভের, আরেকটা রিজিয়ন হচ্ছে গামা, এই যে এটা এই সার্কেলটা আমরা গামা কার্ভ নাম দিছি, এই সার্কেলকে এই যে গামা গামা নাম দিছি, ক্ষুদ্র বলে গামা নাম দিছি। যদি এই কার্ভগুলি যদি সিম্পলি কানেক্টেড হয় তখন অ্যাবজেক্ট মানে এটা তো এই বিন্দুতে কিনা অ্যানালাইটিক নেই ফাংশনটা, কিন্তু এখানকার প্রতিটি পয়েন্টে অ্যানালাইটিক, এখানকার প্রতিটি পয়েন্টে অ্যানালাইটিক, হ্যাঁ, ওভার দ্য সিতে। তখন তখন এই গামাতে ওই ইন্টিগ্রেন্টটার, এখানকার তো অ্যানালাইটিক সে, ওই ইন্টিগ্রেন্টটার ওভার দ্য সিতে যে লাইন ইন্টিগ্রাল যে মান আসবে ওভার দ্য গামাতেও সেম মান আসবে, ওভার দ্য গামাতেও কি আসবে, সেম রেজাল্ট আসবে। এটা কিভাবে, এটা এখানে কোরারে আমি বলতেছি সেটা দরকার পড়লে আসবে, যে এখানে একটা কোরারে আছে এই শীটের মধ্যে, এই যে কোরারে, এই যে কোরারে মানে অনুসিদ্ধান্ত আর কি, ওই যে এক্সটেনশন অফ দ্য থিওরাম, কোসিস ইন্টিগ্রাল থিওরাম, এটা এই কোলারে এটা প্রুভ করা আছে, আমি প্রুফের দিকে যাব না, আমি জাস্ট স্টেটমেন্টটা পড়ে শোনাচ্ছি। সাপোজ অবজেক্ট ইজ অ্যানালাইটিক ইন এ সিম্পলি কানেক্টেড রিজিয়ন ডি, দেন দ্য integral along any rectifiable curve in D joining two curve of the points D of the point D region is the same. That means it does not depends upon the curve joining the 2 points. অর্থাৎ যদি কোনো রিজিয়নের ভিতরে ফাংশন, দুটি ফাংশনের, এটা খেয়াল করবে, এই যে এ থেকে বি তে যাওয়ার জন্য এই কার্ভ, একটা C1 কার্ভ আর একটা C2 কার্ভ, হ্যাঁ, এরা C1 C2 কার্ভের প্রতিটি পয়েন্টে ফাংশন যদি অ্যানালাইটিক হয়, এটা প্রুভ করছে এখানে, ও সি থেকে এই পর্যন্ত যেতে এই যে C1 কার্ভে ফাংশনটার, যে C1 কার্ভে ফাংশনটার যে ইন্টিগ্রাল ভ্যালু এই এ থেকে বিতে যদি C2 কার্ভ দিয়ে যায় তাহলে C2 কার্ভ দিয়েও ফাংশনটার ইন্টিগ্রাল ভ্যালু সেম থাকবে। অর্থাৎ সেটা পাথের উপর ডিপেন্ড করে না, পাথের উপর ডিপেন্ড করে না, সেটা এখানে প্রুভ করে দেখানো হয়েছে, যেটা প্রুভ করে দেখানো হয়েছে। অর্থাৎ C1 কার্ভে অ্যাবজেক্ট ফাংশনটার যে ইন্টিগ্রাল মান, C2 কার্ভ অ্যালং দ্য C2 কার্ভ ফাংশনটার ইন্টিগ্রাল ভ্যালু সেম আসবে। কথা বুঝতে পারছো কি বলছেন? আবার কোরিলেটর 2 কি বলতেছে, লেট এ ক্লোজ কন্টার C contain another close counter C1, মানে C কোনটা, এটার ভিতরে আরেকটা কোনটার হচ্ছে C1. Let object is analytic everywhere, every point lying in the ring shaped domain bounded by C1 and C2, C and C1. হ্যাঁ, দেখো এখানে সিম্পলি কানেক্টেড রিজিয়ন, মানে এটা একটা C কার্ভ, এটা হচ্ছে C1 কার্ভ, এই যে ভিতরের কার্ভটা, এটা আমি আরবিট্রারিলি ইচ্ছে করে ড্র করেছি, মানে এলোমেলো ভাবে ড্র করেছি বোঝার জন্য, যে কোনো শেপের হতে পারে সেটা বোঝানোর জন্য। তাহলে এই সি কার্ভের ভিতরে C1 আরেকটা কার্ভ হচ্ছে এটা,
এরা সিম্পলি কানেক্টেড রিজন এবং তাদের এই মাঝখানে রিং শেপড যে এরিয়াটা এখানের প্রত্যেকটা বিন্দুতে ফাংশনটা অ্যানালাইটিক। তখন বলতেছে এই সি কার্ভের ফাংশনটা অ্যালং দ্য সি কার্ভের ফাংশনটা যে ইন্টিগ্রাল ভ্যালু এই অ্যালং দ্য সি ওয়ান কার্ভেও ফাংশনটা ইন্টিগ্রাল ভ্যালু সেম আসবে। সেটা এখানে প্রুভ করে আমি দেখাইছি। এখানে আমি প্রুফের দিকে যাচ্ছি না, এই যে প্রুভ করে দেখানো হয়েছে সেটা। এই কনসেপ্টকে এই কোরারিকে ব্যবহার করে এই জিনিসটা লেখা হয়েছে। এই জিনিসটা লেখা হয়েছে দেখো, এই যে সি কার্ভ, এটার ভিতরে আরেকটা কার্ভ হচ্ছে গামা। এরা সিম্পলি কানেক্টেড এবং এই রিজিয়নের এই যে রিং শেপ মানে এটার এই যে মাঝখানে যে রিজিয়ন আছে এখানে প্রত্যেকটি বিন্দুতে এই ফাংশনটা অ্যানালাইটিক। এই ফাংশনটা এখানকার প্রতিটি বিন্দুতে অ্যানালাইটিক, মানে এই মাঝখানের জায়গাতে, মানে এই কার্ভ দুইটার মাঝখানের জায়গাতে রিং শেপ এরিয়াতে, হ্যাঁ, অ্যানালাইটিক। তখন এই ওভার দ্য সিতে এই ফাংশনটার ইন্টিগ্রাল ভ্যালু ওভার দ্য গামাতেও ফাংশনটা ইন্টিগ্রাল ভ্যালু সেম আসবে। এটা এই থিওরাম বলতেছে এক্সটেনশন। এটা ওই যে কোসিস ইন্টিগ্রাল থিওরামের কে ইউজ করে এই কথাগুলো আসছে, এই থিওরামগুলো আসছে, এই থিওরামটা আসছে। এটা প্রুফটা করছে, আমি ওইদিকে দেখাতে চাচ্ছি না। তোমরা যারা ইন্টারেস্টেড একটু দেখিও, তোমরা ঠিক ওই বুঝতে পারবা জিনিসটা। হ্যাঁ, তাহলে ওই এক্সটেনশন দিয়ে আমি এই জিনিসটা লিখতে পারি। হ্যাঁ, আচ্ছা, এখন আমি এই গামাটাকে গামা ইজ এ সার্কেল অফ দ্য রেডিয়াস অ্যাপসিলন। গামাটা হচ্ছে অ্যাপসিলন রেডিয়াসের একটা সার্কেল। সেটা সেন্টার কোথায়? সেটা সেন্টার হচ্ছে এতে। এটা কোথায়? ইনসাইড সি এর ভিতরে একটা পয়েন্ট। নাও দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল, সার্কেলের ইকুয়েশন কি? তাহলে ওই সার্কেলের ইকুয়েশন হচ্ছে এটা। এটা আমরা এর আগের ক্লাসেও দেখাইছিলাম। মড অফ জেড মাইনাস এ ইকুয়ালস টু এপসিলন। এটা একটা সার্কেলের ইকুয়েশন, কিন্তু এটা একটা সার্কেলের ইকুয়েশন। এই সার্কেলের রেডিয়াস হচ্ছে এপসিলন, সেন্টার হচ্ছে কোথায়? সেন্টার হচ্ছে কোথায়? এটা সেন্টারের কোঅর্ডিনেট কত? এই ফিগারটা কিন্তু সেভাবে ড্র করা হয়নি, এটা আমরা আরবিট্রারিলি ড্র করছি আমরা। এটা সেন্টার হচ্ছে S0-তে, এই সেন্টারটা হচ্ছে S0-তে। S0 মানে কি? রিয়েল অ্যাক্সিসের উপর, অর্থাৎ এই সেন্টারটা হওয়ার কথা এই রিয়েল অ্যাক্সিসের উপর, কার্ভটা এখানে হওয়ার কথা। আমরা উপরে এমনি দেখার জন্য উপরে দেখাইছি আর কি, ঠিক আছে? এটা হচ্ছে S0 পয়েন্ট। এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, এটা আমরা গত ক্লাসে দেখাইছি, এটা সার্কেলের ইকুয়েশন। যে এটাকে এরকম ভেঙে লিখলে x প্লাস আই ওয়ে না, x প্লাস আই ওয়ে, তারপর এটা হচ্ছে মাইনাস এ। এপসিলন। হ্যালো, জি স্যার। এই যে দেখো, এটাকে যদি তুমি রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট সমান করো তাহলে x মাইনাস এ না, এই যে x মাইনাস এ, এটা হচ্ছে আই ওয়ে। এটা সার্কুলার ইকুয়েশন, এটা আমরা কত ক্লাসেও দেখাইছিলাম। এটাকে এই যে মডুলাস নিলে তাহলে এটা কি আসে? x মাইনাস এ হোল স্কয়ার, আর এটা আসে y স্কয়ার।
ঠিক আছে না, ইকুয়ালস টু এপসিলন স্কয়ার। কারণ এদিকে রুট ওভার আসবে, তো রুট ওভারটাকে আমি তুলে দিছি আর কি একসাথে, তাহলে এদিকে এপসিলন স্কয়ার দিয়ে দিছি। তাহলে দেখো এটা সার্কুলার ইকুয়েশন, এটা রেডিয়াস হচ্ছে এপসিলন আর সেন্টার হচ্ছে জিরো। জিরোটা কোথায় আসলে রিয়েল অ্যাক্সিসের উপর। এটা আসলে আমাদের যে ফিগারটা ড্র করেছি তাহলে কি শুদ্ধ ড্র করেছি? না স্যার, আমরা তো স্যার ধরে নিছি ইমাজিনারি। হ্যাঁ, এটা আমরা ধরে নিচ্ছি যে এটা শুদ্ধ ড্র করি নাই আমরা। এটা আসলে এই পয়েন্টটা আসলে এখানে হওয়ার কথা, মানে রিয়েল অ্যাক্সিসের কোন একটা পয়েন্ট আর কি। এটা এটা আমরা আমরা ধরে নিচ্ছি, এটা আমরা বোঝার জন্য ধরে নিচ্ছি আর কি। এটা আসলে এই পয়েন্টটা এখানে না, এই পয়েন্টটা রিয়েল অ্যাক্সিসের উপর। কার্ভটা এখানে হবে আর কি, সার্কেলটা এরকম হবে, আরবিটারি কার্ভটা এখানে হবে, এরকম আর কি। ঠিক আছে, এটা আমরা আমাদের বোঝার জন্য ধরে নিচ্ছি আর কি ওখানে পয়েন্টটাকে, কিন্তু সেটা আমাদের এই ক্যালকুলেশন অনুযায়ী বলতেছে সেটা কোথায়, এই রিয়েল অ্যাক্সিসের উপর। ঠিক আছে, তাহলে দেখো এটা তো, তাহলে এখানকার এই সার্কেলের উপর পয়েন্টগুলোকে কেমনে পাবো? পয়েন্টগুলো হচ্ছে জেড পয়েন্ট, এখানে এখানকার সব পয়েন্টগুলো জেড জেড পয়েন্ট, সেটাকে আমরা এখান থেকে পাই আর কি। ওই যে অ্যাবসোলিউট সাইন তুলে ফেললে এটাকে পোলার ফর্ম এভাবে লেখা যায়, অ্যাপসিলন ই টু দি পাওয়ার আইটিটা লেখা যায়। হ্যাঁ, এই যে এটাকে যদি তুমি আবার যদি এরকম অ্যাবসোলিউট সাইন নাও, এরকম অ্যাবসোলিউট সাইন নাও, মানে অ্যাবসোলিউট সাইন বলতেছে মডুলাস নাও, আবার এটা চলে আসে, কারণ ই টু দি পাওয়ার আইটিটার মডুলাস হচ্ছে 1। ই টু দি পাওয়ার আইটিটার মডুলাস কত? 1, কেউ বলতে পারবা? ই টু দি পাওয়ার আইটিটার মডুলাস, অ্যাপসিলনের মডুলাস তো অ্যাপসিলনই, আর ই টু দি পাওয়ার আইটিটার মডুলাস 1। এটা কেমনে বলো তো? স্যার ওই সাইন থিটা প্লাস আই কস থিটা ওখান থেকে স্যার। হ্যাঁ হ্যাঁ, গুড। কারণ ই টু দি পাওয়ার আইটিটা মানে কস থিটা প্লাস আই সাইন থিটা, ঠিক না? কস থিটা প্লাস আই সাইন থিটা। আই সাইন থিটা। তো জি সেটাকে স্যার, ওখান মডুলাস থেকে সাইন করলে তো স্কয়ার থিটা স্কয়ার কস রুট অফ স্কয়ার থিটা। কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা আসবে। তাহলে কস স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা মানে 1। তাহলে ই টু দি পাওয়ার আই থিটার মডুলাস হচ্ছে 1 আলটিমেটলি। ই টু দি পাওয়ার আই থিটাটা একটা কমপ্লেক্স নাম্বার আর কি। ঠিক আছে, জি স্যার। তাহলে 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 দ্যাট মিন্স কি, এভাবে লেখা যায়। তাহলে জেড ইকুয়ালস টু কি লেখা যায়? জেড ইকুয়ালস টু এটাকে বলে এ প্লাস অ্যাপসিলন টু দি পাওয়ার থিটা। এটা কি? এটা হচ্ছে আসলে ওই সার্কেলের প্রতিটি পয়েন্ট। হ্যাঁ, থিটার বিভিন্ন মানের জন্য এই থিটাটা তো ঘুরবে, থিটাটা এখানে ঘুরতে থাকবে, এখানে থিটাটা ঘুরতে থাকবে। থিটা যদি এখান থেকে স্টার্টিং হয়, থিটা ইকুয়ালস টু 0। হ্যাঁ, থিটা ইকুয়ালস টু 0। তো থিটা ইকুয়ালস টু 0 হলে তাহলে এখানে ঠিক আছে না? তারপরে এখানে ঘুরে যদি 45 ডিগ্রি যায়, তাহলে সেটা থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি বসালে তখন সেটা একটা মান আসবে। এটার মানে এখানকার প্রতিটি পয়েন্ট পাওয়া যাবে, এখানে ঘুরে ঘুরে ঘুরতে ঘুরতে প্রতিটি পয়েন্টের কোঅর্ডিনেট পাওয়া যাবে। প্রতিটি পয়েন্টের কি পাওয়া যাবে? কোঅর্ডিনেট পাওয়া যাবে। ঠিক আছে না? কারণ এটা তো এখান এখানে আনা, মানে এই লাইনটা মনে করো, এটা মনে করো এক্স এক্সিস, কথার কথা আর কি, এটা এক্স এক্সিস মনে করো। তাহলে এখানে আসতেছে, তাহলে এইদিকে ঘুরে যদি 45 ডিগ্রি হয় তাহলে এইখানে আসবে। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট আরেক রকম, 90 ডিগ্রি হলে আরেক রকম। তারপর এদিকে ঘুরে আসলে 270 ডিগ্রি হলে আরেক রকম, 360 ডিগ্রি এখানে আসলে আবার ঘুরে এখানে চলে আসবে। তাহলে এখানকার প্রতিটি পয়েন্টের কোঅর্ডিনেট ডিপেন্ড করতেছে থিটার উপরে। ঠিক আছে, ওই থিটা ইজ, এই যে বলছে থিটা ইজ লেস দেন ইকুয়ালস টু 2 পাই গ্রেটার দেন ইকুয়ালস টু 0। নাও পুটিং z ইকুয়ালস টু a প্লাস এপসিলন ইনটু দি পাওয়ার i থিটা, a প্লাস এপসিলন ইনটু দি পাওয়ার i থিটা। তাহলে dz ইকুয়ালস টু কত হবে ডেরিভেটিভ করলে? dz ইকুয়ালস টু তো কনস্ট্যান্ট 0 হয়ে যাবে, তাহলে ই টু দি পাওয়ার i থিটাকে ডেরিভেটিভ করব। এটা তো থিটাটা ভেরিয়েবল, কিন্তু থিটাটা কি এখানে ভেরিয়েবল, ওই যে থিটা মুভ করতেছে বলতেছি না, থিটাটা ভেরিয়েবল এখানে। তাহলে এদিকে dz আর এদিকে থিটা ডিটিটা আসবে। এই যে তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করি, ই টু দি পাওয়ার i থিটার ডেরিভেটিভ কত? ই টু দি পাওয়ার i থিটা, কিন্তু সেটা তো
আই টিটা, তাহলে এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে এই টিটার সাপেক্ষে এটাকে ডেরিভেটিভ করলে আই আসবে আর ডিটিটা আসবে। ঠিক আছে, এখন এই রেজাল্ট গুলোকে আমরা ওই আমাদের গামা, এই যে গামা, এই যে এখানে এটা ধরছি, এটার মধ্যে বসাবো এখন। এই যে রাইট হ্যান্ড সাইডটি ক্যালকুলেশন করতেছি। হ্যাঁ, রাইট হ্যান্ড সাইডে যে এই রিলেশনটা পাইছি না আমরা কোসিস ইন্টিগ্রাল থিওরেমের এক্সটেনশন দিয়ে, এইটাতে লেফট হ্যান্ড সাইডে বসাচ্ছি এখন। কারণ আমাদের গামাটা তো আমাদের এইটা বেনিশ করে ফেলবো আমরা, এই গামাটা তো আমরা ক্যালকুলেশন করার জন্য ইন্ট্রোডিউস করছি যে, ঠিক আছে। তাহলে তুমি দেখো এখানে এটাকে আমরা এখন কনভার্ট করে কি করতেছি দেখো। এই যে এটাকে গামা মানে কি, গামা মানে হচ্ছে 0 to 2 পাই, কারণ যে সার্কেল, তার লিমিট হচ্ছে 0 to 2 পাই। আর জেটের জায়গায় কত বসাবো, জেটের জায়গা হচ্ছে a প্লাস এপসিলন টু দি বাই থিটা। আর জেড মাইনাস এ মানে কত, জেড মাইনাস এ, তো এই যে জেড মাইনাস এ মানে হচ্ছে এপসিলন টু দি বাই থিটা। আর ডিজেড মানে কত, ডিজেড মানে পাইছি এটা, এটা বসাই দিচ্ছি। ঠিক আছে না, তাহলে এখানে কাটাকাটি যাচ্ছে, আই কাট এপসিলন কাটা যাচ্ছে, ই টু দি পাওয়ার আই থিটা করা যাচ্ছে, আর আই আছে এখানে, ওই আইটা বাইরে চলে গেছে, এখন ডিটিটা আছে এখানে। ঠিক আছে না, এখন এখন এই এই এটার মানটা এটা পাইছি আমরা এখন, সেটা এখন এই রিলেশনের মধ্যে বসাই দিচ্ছি, এখানে বসাই দিচ্ছি ইকুয়েশন নাম্বার 1 এ, এই যে বসাই দিচ্ছি ইকুয়েশন নাম্বার 1 এর লেফট সাইড যেটা আছে সেটাই লেখা হয়েছে। এখন উভয় সাইডে আমরা লিমিট নিচ্ছি, লিমিট কিসের উপর, এপসাইলনের উপর। এপসাইলন লিমিট কেন নিচ্ছি, এপসাইলন লিমিট নিলে তখন এই সার্কেলটা বেনিশ হয়ে যাবে, এই সার্কেল বেনিশ হওয়া মানে পয়েন্ট চলে আসবে। আমরা তো পয়েন্টেই রেজাল্ট ফাইন্ড আউট করতে চাচ্ছি, এই যে ফাংশন এ বের করতে চাচ্ছি, সেই জন্য পয়েন্টে চলে যাচ্ছি। তাহলে এপসাইলন টেন্ডস টু 0 নিলে এই ইকুয়েশন, এই সাইডে তো এপসাইলন নাই, তাহলে এখানে এপসাইলন টেন্ডস টু 0 এর পাশে নেওয়ার দরকার নেই, তাহলে এইদিকে এপসাইলন আছে, তাহলে এদিকে এপসাইলন টেন্ডস টু 0 নিব, লিমিট নেব। হ্যাঁ, এদিকেও নিচ্ছি, কিন্তু এদিকে এটা লেখার দরকার নেই, কারণ এদিকে এপসাইলন নাই বলুন। তাহলে তাহলে এখন আমরা এটা অ্যাপসাইলনের ফাংশন, অ্যাপসাইলনের ফাংশন, তাহলে এটা অ্যাপসাইলনের ফাংশন হলে তাহলে এখানে কি থাকবে, কোন একটা ফাংশন অ্যাপসাইলনের ফাংশন, হ্যাঁ, তাহলে ওখানে অ্যাপসাইলন আসবে, তাহলে অ্যাপসাইলন যেখানে আসবে সেটা 0 হয়ে যাবে, যেহেতু অ্যাপসাইলন টেন্ডস টু 0, অ্যাপসাইলন টেন্ডস টু কি 0, তাহলে অ্যাপসাইলনটাকে লিমিটটাকে আমরা ইন্টিগ্রেশনের ভিতরে ঢুকাইতে পারি, ওই যে ভিতরে ঢুকাইছে আর কি। তাহলে অ্যাপসাইলনের মান যদি 0 হয় তাহলে এই পার্টটা থাকবে না। এটা মানে কি, এ মানে তো কোন একটা ফাংশন, কথার কথা আর কি, মনে করো ফাংশনটা কথার কথা, বাই দি বাই ফাংশনটা মনো এফ অফ জেড ইকুয়ালস টু বাই দি বাই জেড প্লাস 1 ফাংশনটা। তাহলে আমি যদি এখন জেড এর জায়গায় ফাংশন অফ এ প্লাস এপসাইলন ই টু দি পাওয়ার আই থিটা বসাই, তাহলে এদিকেও জেড আসবে না, এরকম আসবে না, এখানেও আসবে না, সেটা এ প্লাস এপসাইলন ই টু দি পাওয়ার আই থিটা প্লাস 1, কথার কথা আমি এক্সাম্পল হিসেবে ধরছি আর কি। তাহলে এদিকে যদি আমরা লিমিট নিই এপসাইলন টেন্ডস টু 0, তাহলে এদিকেও এপসাইলন টেন্ডস টু 0 নেব, লিমিট এপসাইলন টেন্ডস টু 0, তাহলে এপসাইলন টেন্ডস টু 0 মানে কি এপসাইলনের মান এখানে বসাবো, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে না এই পার্টটা। তাহলে আলটিমেটলি থাকতেছে কি, তাহলে এ মানে একটা কনস্ট্যান্ট টার্ম, এটার পাশে 1 আছে, 1 বা 2 যা, বা 1 নাই মনে করো, তাহলে শুধু এই থাকতেছে। সেজন্য দেখো এই যে এফ অফ এ আছে, এপসাইলন টেন্ডস টু 0 বসালে, এটা যে কোনো একটা ফাংশনের ক্ষেত্রে আর কি। ঠিক আছে না, তাহলে আমরা পেলাম এখন, আমরা পেলাম এখানে এফ অফ এটা কি কনস্ট্যান্ট, এখানে তো কোনো ভেরিয়েবল নাই, তাহলে এটা বাইরে চলে আসবে। ঠিক আছে, তাহলে এখানে ইন্টিগ্রেশন কাকে হবে, 1 কে, এটার সাপেক্ষে,
তাহলে 1 কে ইন্টিগ্রেশন হলে তাহলে কে আসবে? থিটা আসবে। 1 কে ইন্টিগ্রেশন হলে কি আসবে? থিটা আসবে। এটা 1 কে ইন্টিগ্রেশন এখানে এটা তো বাইরে চলে আসছে। এটা বাইরে চলে আসছে। এগুলো থিটা আসবে। তাহলে থিটার লিমিট কত? লিমিট হচ্ছে 0 টু 2 পাই। 0 টু 2 পাই। আপার লিমিট 2 পাই, লোয়ার লিমিট 0। তাহলে আপার লিমিট বসাও 2 পাই। এই যে 2 পাই আসছে। আর এখানে তো আই আছে 2 পাই আই আর এফ অফ এ। তাহলে আমরা কি পেলাম? দিস ইকুয়ালস টু দিস। তাহলে এফ অফ এ ইকুয়ালস টু কত? এটাকে এদিকে চলে গেলে 1/2 পাই ইন্টিগ্রেশন এই যে এটাই এফ অফ জেড ডিভাইডেড বাই জেড মাইনাস। তাহলে থিওরামটা এস্টাবলিশড হয়ে গেছে। দিস ইজ দ্য রিকোয়ার্ড থিওরাম। হুইচ ইজ দ্য রিকোয়ার্ড থিওরাম। এটা হচ্ছে কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা। এটাকে বলা হয় কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা। বুঝতে পারছো? এটা একটা থিওরাম আর কি। এটা দিয়ে আমরা অঙ্ক করতে পারি। আমি এই দুইটা থিওরামের একটা অঙ্ক দেখাই, তখন তোমাদের বিশ্বাসযোগ্য হবে। এখানে আরো থিওরাম কিছু আছে, এটা আমি ওইদিকে যাচ্ছি না। হ্যাঁ, আমি এই প্রবলেমটা দেখাচ্ছি, একটু দেখ। শো দ্যাট integration of e to the power tz divided by z square plus 1 dz equals to 2 pi I sin of t. 2 pi I sin of t. হ্যাঁ, এটা এটা রেজাল্ট। where c is the সার্কেল, ওই যে ক্লোজ কন্টার আর কি। এটা সার্কেল মানে কন্টারটা, এটা কন্টার বললেও হয়, সার্কেল বললেও হয়। এটা হচ্ছে কি mod z equals to 3। এটা একটা সার্কেল। এটার রেডিয়াস কত? এই সার্কেল রেডিয়াস কত? বলো না, এই সার্কেল রেডিয়াস কত? স্যার 3 চিন্তা করে বলো। স্যার রুট ওভার হ্যাঁ, √3। আচ্ছা, সেন্টার কত? 0 0 স্যার। 0 0। হ্যাঁ, গুড। এটা 0 0 হচ্ছে সেন্টার আর √3 হচ্ছে রেডিয়াস। ঠিক আছে, এটা একটা কন্টার। ঠিক আছে, আর t ইজ গ্রেটার দ্যান 0। এই রিলেশনটা প্রুভ করতে বলতেছি। এখন আমরা দেখতেছি অ্যাবজেট ইকুয়ালস টু ই টু দি পাওয়ার, আমরা ধরতেছি অ্যাবজেট ইকুয়ালস টু ই টু দি পাওয়ার টি, ই টু দি পাওয়ার tz কে আমরা অ্যাবজেট ধরতেছি এখানে। দিস ইজ অ্যানালাইটিক ইনসাইড অ্যান্ড অন এ ক্লোজ কাউন্টার বা ক্লোজ সার্কেল mod z equals to 3। এই 3 মানে এই সার্কেলের প্রতিটি বিন্দু উপরে এবং ভিতরে এই ফাংশনটা অ্যানালাইটিক। এই ফাংশনটা অ্যানালাইটিক। ঠিক আছে, তাহলে উপরের ফাংশনটা যদি অ্যানালাইটিক হয়, এই যে উপরের ফাংশন আমরা পুরা ফাংশন ধরি নাই, আমরা উপরের ফাংশনটা ধরছি, অ্যানালাইটিক হলে তখন আমরা এই এখনই পড়ে আসছি কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা। আমরা এখানে ফর্মুলাটা ইউজ করতে পারবো। এই যে তো কোসিস ইন্টিগ্রাল ফর্মুলার মধ্যে এই যে কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা যেটা আছে, এই যে উপরের ফাংশনটা অ্যাবজেক্টটা অ্যানালাইটিক, এই যে উপরের ফাংশনটা অ্যানালাইটিক। এখানে z মাইনাস এ আছে, তাহলে z মাইনাস এ এই অঙ্কের জন্য z মাইনাস এ কি দেখি তো একটু করে। এখানে দুইটা অঙ্ক আসতেছে, z মাইনাস এ আমরা বের করব। এই যে নিচে যেটা আছে z স্কয়ার প্লাস 1, সেটাকে আমরা ফ্যাক্টরাইজ করতে পারি। ফ্যাক্টরাইজ করলে সেটাকে কি পাই? এই যে z স্কয়ার প্লাস 1 কে এটা তো 1 মানে মাইনাস, এটাকে আমরা লিখতে পারি কি মাইনাস আই স্কয়ার লিখতে পারি। এখানে মাইনাস আই স্কয়ার মানে প্লাস 1 আর কি, প্লাস 1 আর কি। তো সেটাকে বাংলায় আই স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে প্লাস বিটা মাইনাস বি লিখতে পারি।
আবার এটাকে আমরা এরকম ফ্র্যাকশন, পার্শিয়াল ফ্র্যাকশনে লিখতে পারি, মানে আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে পারি। হ্যাঁ, এটা তুমি দেখো, এটা লসাগু নাও, এটা আসবে। এটাকে লসাগু নিলে ক্যালকুলেশন করলে এটা আসে আবার। আমি আংশিক ভগ্নাংশে রূপান্তর করছি আর কি, ঠিক আছে? এখন তাহলে আমরা এখানে দুইটা অঙ্ক পাচ্ছি, তাহলে এই জিনিসটাকে আমি এই ফর্মে লিখতে পারি। এই যে 1/2i তো বাইরে আছে, এই যে এটা সমান আমরা লিখতে পারতেছি এটা, তাহলে ই টু দি পাওয়ার জেড তো উপরে আছে, ই টু দি পাওয়ার টিজেড, তাহলে এটা ইন্টু ই টু দি পাওয়ার টিজেড, তাহলে এটা আসে। আবার এটা ইন্টু ই টু দি পাওয়ার টিজেড, তাহলে এটা আসে। তাহলে এখানে দুইটা অঙ্ক হয়ে গেছে, একটা অঙ্ক এটা আর একটা অঙ্ক এটা। এখানে তুমি দেখো, এই যে অ্যাবজেক্ট ফাংশন বলছি না, এটা হচ্ছে অ্যাবজেক্ট ফাংশন। এটা এই সার্কেলের ভিতরে, এই কন্টারের ভিতরে প্রতিটি বিন্দুতে অ্যানালাইটিক। এবং জেড মাইনাস এ, এ মানে কত এখানে? জেড মাইনাস এ, এ মানে হচ্ছে আই। ওই আইটা, এইটা কোথায় থাকতে হয়? ওই কন্টারের ভিতরে থাকতে হবে, তখন আমি কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা ইউজ করতে পারবো। তাহলে আইটা কি কন্টারের ভিতরে আছে? আইটা কি কন্টারের ভিতরে আছে? আই তো একটা কমপ্লেক্স পয়েন্ট। আই আই মানে কোঅর্ডিনেট কত? ওই কমপ্লেক্স পয়েন্টকে কোঅর্ডিনেট ফর্মে লিখলে কত বলো না? আই কে 0 প্লাস আই ওয়াই। 0 হ্যাঁ 0 প্লাস 1i মানে 0 1। 0 1 আর কি, গুড। 0 1, ওই 0 1 পয়েন্ট কি সার্কেলের ভিতর আছে কিনা, এই কন্টারের ভিতর আছে কিনা? জি স্যার আছে। অবশ্যই না, আছে, কারণ জি স্যার রেডিয়াস তো, আছে। রেডিয়াস তো √3। জি স্যার। আমি একটু করে দেখাই, তখন তোমরা বুঝতে সুবিধা হবে। এই যে আমি যদি এখানে যদি ড্র করি, কথার কথা এক্স এক্সিস, এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, তাহলে এই মাইনাস এই আইটা হচ্ছে কত বলছিলা? আইটা হচ্ছে 0 1। 0 1 মানে কোথায়? এক্স এক্সিসের উপর, মনে করো এটা 0 1, এটা 0 1, এটা 0 1 পয়েন্ট। ওয়াই এক্সিসের উপর এই 0 1 পয়েন্ট। আর এটা হচ্ছে √3, √3 মানে কত? সেন্টার হচ্ছে 0 0, আর √3 কে যদি আমরা ইয়া করি, এই কি বলে যে স্কোয়ার রুট নি, ধরো বর্গমূল নি, √3 এর মান কত? 1 পয়েন্ট সামথিং আসবে, জি স্যার। তার চেয়ে বেশি আসবে একটু। তাহলে সার্কেলটা কোন দিকে যাচ্ছে? তাহলে এটা তো এক, তাহলে একের চেয়ে বেশি, মনে করে এতটুকু রেডিয়াসটা, তো সার্কেলটা হচ্ছে এরকম। এই যে এটাকে সেন্টারেড করে, অরিজিনকে সেন্টারেড করে √3, মনে করে এটা √3 রেডিয়াস আর কি, এটা √3 মানে 1 পয়েন্ট সামথিং আর কি। তাহলে এটা কাউন্টারের ভিতরে আছে না? জি স্যার। আছে। তাহলে এটা কাউন্টারের ভিতরে যদি থাকে এই পয়েন্টটা, এবং অ্যাবজেক্ট ফাংশনটা যদি অ্যানালাইটিক হয়, তাহলে আমরা এই জায়গাতে কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা ইউজ করতে পারবো এটার জন্য। তাহলে কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা কি বলে? কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা বলতেছে এই ইন্টিগ্রালের মান লেখা যাবে 2πi ইন্টু এফ অফ এ, 2πi ইন্টু এফ অফ এ, এ মানে আই। ঠিক আছে কিনা? জি ঠিক স্যার। আছে কিনা? এটা না, এটাই না কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা, এটা বলতেছে না? ঠিক আছে কিনা? এই যে কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা তো আমরা এখনই শিখে আসছি, যে এই যে এটা সমান, এই যে 2πi, এটা ক্রস মাল্টিপ্লিকেশন করলে এখানে 2πi এফ অফ এ, তাহলে আমরা এই জায়গাতে 2πi এফ অফ এ লিখছি, 2πi এফ অফ এ। সেম ওয়েতে এটাও করা হয়েছে, 2πi এফ অফ এ। এ মানে কত? এখানে মাইনাস এ, মাইনাস আই, কারণ এটা জেড মাইনাস এ, তো তাহলে এখানে মাইনাস আই হবে। সেম সেম জিনিস এটা, ঠিক আছে? এই পয়েন্টে মাইনাস আইটাও ওই সার্কেলের ভিতরে আছে,
ওই সার্কেলের ভিতরে আছে। এটা কোথায়? নিচে আর কি, ওয়াই অ্যাক্সিসের নিচের দিকে আর কি। কিন্তু এটা সার্কেলের ভিতরে আছে কিন্তু, ঠিক আছে? তাহলে আমরা তাহলে 1/2i তো এমনি আছে এখানে, এই যে এখান থেকে 1/2i তো এখানে ক্যালকুলেশন আছে, তাহলে এটা বাইরে আছে 1/2i। তাহলে এখানে আমরা 2πi কমন নিচ্ছি, 2πi কমন যায়, 2i ক্যান্সেল হইতে পাই থাকে। আর এখানে এফ এফ অফ জেড মানে কত? এফ অফ জেড মানে এফ অফ জেড মানে কত? টিজেড। তাহলে এফ অফ আই মানে কত হবে? টিআই। আর এফ অফ মাইনাস আই ইকুয়ালস মাইনাস টিআই। তো সেটাই লেখা হচ্ছে, ঠিক আছে না? আর আমরা জানি ই মাইনাস আইটি ডিভাইডেড বাই 2, এখানে যদি 2 দিই সমান সাইন টিটা, সাইন টি মানে টি থাকলে টি, সাইন টি মানে এখানে 2 দিচ্ছি। এটা তোমরা পড়ছো, ত্রিকোণমিতিতে পড়ছো, এগুলো ত্রিকোণমিতিতে ছিল, এগুলো মনে আছে? ত্রিকোণমিতি সাইন টি সমান হচ্ছে, এগুলো ত্রিকোণমিতি আছে, ত্রিকোণমিতি তোমরা পড়ছো যে, এগুলো ভুলে গেছে মনে হয়। সাইন টি সমান হচ্ছে eit মাইনাস মাইনাস আইটি, এটা কমপ্লেক্সের ক্ষেত্রে ডিভাইড বাই 2i। এটা হচ্ছে সাইন টির এক্সপ্রেশন, ঠিক আছে? তাহলে এটা সমান কি আসতেছে? 2i ইন্টু সাইন টি, ওইটাই লিখছে। এটা সমান এই যে 2i ইন্টু সাইন টি, আর পাই তো আছে, এটা প্রুফ হয়ে গেছে। এটাই রেজাল্ট আর কি ইন্টিগ্রেশন। এটা প্রুফ আকারেও আসতে পারে, অথবা ফাইন্ড দিস ইন্টিগ্রাল ভ্যালু, অভাবও পরীক্ষা আসতে পারে, এটার মান বের করো। তাহলে এটার মান এটা আর কি। এটা আমরা কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা ইউজ করে করছি, ঠিক আছে? কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা ইউজ করে করা হয়েছে। স্যার হ্যাঁ বলো। এইখানে সার্কেলের সেন্টার 0 0 কেন হলো? মানে আমি একটু পরে জয়েন করছি তো, এটা বুঝতে পারতেছি না। হ্যাঁ, সার্কেলের সেন্টার 0 0 কেন হলো? 0 0 কেন হবে? জি স্যার। এটা তো ইজি। এই যে এটা মানে কি, মড জেড মানে কি এক্স এক্স প্লাস আই প্লাস ওয়াই ওয়াই না, আই। জি স্যার। আই ওয়াই আর কি। এটার জি স্যার মডুলাস কত? বুঝছি। জি স্যার, জি স্যার বুঝছি। স্কয়ার রুট অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 3। আচ্ছা এটা সরি, এটা √3 না, এটা 3। জি এটা স্যার। √3 না, 3 স্যার রেডিয়াস 3 স্যার, প্রথমে ঠিক আছে? বলছিলাম 3 স্যার। হ্যাঁ, এখানে স্কোয়ার করলে তখন এখানে স্কোয়ার এসে যাবে আর কি। কথা বুঝো নাই? এই জি এই স্যার। সাইনটা তখন উঠে যাবে, ঠিক আছে জি কি না? স্যার। এক্স জি স্যার স্কয়ার ঠিক প্লাস আছে। ওয়াই স্কয়ার, এটা ভুল বলছি আমি, √3 না, এটা 3, রেডিয়াস 3, সেন্টার হচ্ছে 0 0, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা। এটাও দেখো এটার রেজাল্ট, এটার রেজাল্ট স্কয়ার কখন? যদি মড জেড ইকুয়ালস টু 3 হয়। এটা কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা ইউজ হচ্ছে। আবার সেম ইন্টিগ্রালের রেজাল্ট 0 হচ্ছে কখন? যদি কোনটার মড জেড ইকুয়ালস টু 1 হয়, ঠিক আছে? আমি নিচেরটা বুঝাই দিচ্ছি, উপরেরটা তোমরা বুঝবা ওটার মতো, এখন করাইছি যে সেটার মতো। কারণ এই পয়েন্টটা ওই কোনটার ভিতরে আছে, কিন্তু এটার ক্ষেত্রে
পয়েন্টটা নিচের পয়েন্টটা কোনটার ভিতরে নাই, রেডিয়াস 1 না, জি তাহলে স্যার। 2টা কি 1 ওই কাউন্টারের ভিতরে আছে, এটার ভিতরে আছে না স্যার, বাইরে। নাই। তাহলে এর মানে কি, এটা এই কাউন্টারের ক্ষেত্রে কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা ইউজ করা যাবে না এই ইন্টিগ্রাল মান বের করতে। তাহলে কি ব্যবহার করব, কোসিস ইন্টিগ্রাল থিওরেম ব্যবহার করব। তো কোসিস ইন্টিগ্রাল থিওরেম ব্যবহার করতে গেলে আবার এই পুরাটাকে অ্যাবজেক্ট করতে হবে, কারণ কোসিস ইন্টিগ্রাল থিওরেমে পুরাটাকে অ্যাবজেক্ট ধরা হয়, কোসিস ইন্টিগ্রাল ফর্মুলাতে উপরেরটাকে অ্যাবজেক্ট ধরা হয়। ঠিক আছে, এই যে দেখো সেকেন্ড পার্টের মধ্যে এই অ্যাবজেক্ট ধরছে পুরাটাকেই। এখন এই পুরা ফাংশনটা এই কাউন্টারের উপরে এবং ভিতরে অ্যানালাইটিক না, জি জি স্যার। স্যার। ভিতরে ইনসাইড অ্যান্ড অন দ্য বাউন্ডারি, তো এটা অ্যানালাইটিক না, অ্যানালাইটিক তো, কারণ এটা টুটা তো এর ভিতরে নাই, এই কাউন্টারের ভিতরে নাই, এটা টুটা এখানে কাউন্টারের ভিতরে থাকলে তো এটা অ্যানালাইটিক হতো না, কারণ এটা আনডিফাইন্ড হয়ে যায়। জ্যাট ইকুয়ালস টু 2 তে, তো জ্যাট ইকুয়ালস টু 2 তে এর ভিতরে নাই, সার্কেলের ভিতরে নাই। তাহলে এর মানে কি, এর মানে হচ্ছে অবজেক্ট ফাংশনটা এই কাউন্টারের উপরে ভিতরে সব জায়গায় অ্যানালাইটিক। তা আমরা থিওরাম থেকে, কোসিস ইন্টিগ্রাল থিওরাম থেকে শিখে আসছি, কোন একটা অবজেক্ট ফাংশন যদি ওই কাউন্টার সি এর ভিতরে উপরে, মানে বাউন্ডারির উপরে এবং ভিতরে যদি অ্যানালাইটিক হয়, তার ইন্টিগ্রাল ভ্যালুর মান কত হবে, 0 হবে। তাহলে আমরা মুখস্থ এটার মান, ইন্টিগ্রাল ভ্যালুর মান 0 বসা দিতে পারবো উইদাউট ক্যালকুলেশন, অ্যাকর্ডিং টু দ্য কোসিস ইন্টিগ্রাল থিওরাম, কোসিস ইন্টিগ্রাল থিওরামকে ব্যবহার করে। কথা বুঝছো কি বলছে? জি স্যার। ঠিক আছে কিনা? এটা হচ্ছে ইন্টিগ্রাল থিওরামের ইউজ আর কি। হ্যাঁ, এই দুইটা প্রবলেম এখান থেকে দেখিও তোমরা। এখানে আরো অনেক কিছু আছে, আমি এগুলো ছেড়ে যাচ্ছি। এখান থেকে আরেকটা দুইটা প্রবলেম করাবো আমি। আমি খুব শর্টকাটে শেষ করতেছি কিন্তু তোমাদের এখন, এরপর যদি বেশি পড়ে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে, সেজন্য পড়াচ্ছি না আমি। আমি একটা প্রবলেম এখান থেকে করাই দেবো, আর বাকিটা তোমরা, আমি একটা হোমওয়ার্ক দেবো তোমাদেরকে। এই যে একটা লাইন ইন্টিগ্রালের একটা প্রবলেম, এক্সাম্পল নাম্বার 4টা দেখো, এখানে একটা মাইনাস সাইন আছে, এটা মাইনাস সাইনটা পড়া নাই যে। ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস লাইন ইন্টিগ্রাল, এটা একটা লাইন ইন্টিগ্রালের মান বের করতে বলতেছে। ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস লাইন ইন্টিগ্রাল, এটা একটা মাইনাস সাইন আছে। ওই যে আমরা ইয়াতে অঙ্ক করছি না, এই যে ভেক্টরে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাওয়া, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে গিয়ে গিয়ে কতগুলো অঙ্ক করছি না লাইন ইন্টিগ্রালে, মনে আছে? জি তোমাদের স্যার। মিড টার্মও দিছে তো অঙ্কটা। ভেক্টরে লাইন ইন্টিগ্রালের পড়াইছে না, ভেক্টর লাইন ইন্টিগ্রাল পড়াইছে না, লাইন ইন্টিগ্রাল, সারফেস ইন্টিগ্রাল, ভলিউম ইন্টিগ্রাল, ওই লাইনটি ওই প্যাটার্নের অঙ্ক, মানে এটা কমপ্লেক্স ফিল্ডে আর কি। হ্যাঁ হ্যাঁ, আর্গন ফিল্ডে আর কি। বলতেছে এই লাইন ইন্টিগ্রালের মান বের করতে। নাম্বার বলতেছে লাইন ইন্টিগ্রালটা কি, মানে কোন লাইন বরাবর, লাইনটা হচ্ছে অ্যালং দ্য স্ট্রেট লাইন, অ্যালং দ্য স্ট্রেট লাইন ফ্রম z ইকুয়ালস টু 0 টু z ইকুয়ালস টু 1 প্লাস i, এটা তো একটা পয়েন্ট, 1 পয়েন্ট আর কি, 0 মানে অরিজিন আর কি। ঠিক আছে। বি নাম্বার বলতেছে অ্যালং দ্য রিয়েল অ্যাক্সিস, রিয়েল অ্যাক্সিস বরাবর, রিয়েল অ্যাক্সিস বরাবর কোথা থেকে, অরিজিন থেকে 1 পয়েন্টে, অরিজিন থেকে 1 পয়েন্টে। এটা ইন্ডিকেট করছে, মানে ফিগার ড্র করছে তো, ওই ফিগার কই, ও এল ও এই যে এইটার কথা বলতেছে, ও আচ্ছা, এটা তো আরেকটা ফিগার, আরেকটা অঙ্কের ফিগার। এটা যেহেতু ওরা একটা ফিগার ড্র করে, এখানে ও এল দেখাইছে যে আমরা ফিগারটা ড্র করব। দেন along the line parallel to the imaginary axis,
ফ্রম 1 to 1 পয়েন্ট। হ্যাঁ, সেটা আমি ফিগার, এখানে ফিগারের রেফারেন্স যেহেতু দিছে, আমরা ফিগারটা একটু করে ড্র করি না। এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস মানে রিয়েল অ্যাক্সিস আর কি, ওয়াই অ্যাক্সিস মানে ইমাজিনারি অ্যাক্সিস বলি আমরা এটাকে। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। হ্যাঁ, নাম্বার বলতেছে 0 থেকে 1 পয়েন্টে, তাহলে সরাসরি, তাহলে 1 পয়েন্ট মানে এখানে 1, এদিকে যদি 1 এখানে হয়, তাহলে 1 পয়েন্টটা হচ্ছে এখানে, এই পয়েন্টটা। তাহলে 0 থেকে 1 পয়েন্টে সরাসরি এই লাইন ইন্টিগ্রালের মান বের করতে বলতেছে। অ্যালং দিস এই ইন্টিগ্রালটার মান বের করতে বলতেছে। আবার এটাকে বলতেছে ও এম আর কি, এটা এম নাম দিয়েছে এই পয়েন্টটার। তারপর হচ্ছে আর বি নাম্বার বলতেছে সরাসরি না, রিয়েল অ্যাক্সিস বরাবর 0 থেকে 1 এ আসো, আর 1 থেকে এই পয়েন্টে যাও। এটাকে এল নাম দিয়েছে, ও এল থেকে এল থেকে এম এ যেতে বলতেছে। হ্যাঁ, মানে একটা সরাসরি, একটা হচ্ছে ইনডাইরেক্ট, দুইটা কার্ভ দিয়ে, তখন লাইন ইন্টিগ্রালের মান কত হবে বলতেছে আর কি, এই ইন্টিগ্রালটার মান কত হবে। হ্যাঁ, তুমি দেখো এখানে OM along the OM along the OM, এই যে এই লাইনটা কোন লাইন along the OM, মানে এটা এই স্ট্রেট লাইনটা ইকুয়েশন কি, y = x না, এটা y = x না, জি স্যার। স্লোপ কত 45 ডিগ্রি না, স্যার অ্যাঙ্গেলটা মূল 45 বিন্দু ডিগ্রি, দিয়ে স্লোপ 1 আর কি, ওই যে y = mx না, এই যে mx মানে 1 না, তাহলে স্ট্রেট লাইনটা হচ্ছে y = x। তাহলে y = x যদি হয়, তাহলে z = কত, x + i y। তাহলে y = x যদি বসাই এখানে, তাহলে কমপ্লেক্স ভেরিয়েবলটা চেঞ্জ হয়ে, তাহলে এখানে x বসালে তাহলে 1 + i * x আসে, 1 + i * x। ঠিক আছে, তাহলে dx dz = কত, dz z পেলাম এটা, তাহলে dz = কত, 1 + i dx। ঠিক আছে, তাহলে আমরা এই ইন্টিগ্রেশনের মধ্যে সেগুলো বসাইতে পারি। along the OM, এই যে OM দিছে, along the OM, কার্ভটা OM। হ্যাঁ, along the OM, তাহলে x - y + i x², x - y + i x² dz, এই যে যেটা লিখছে আর কি। তাহলে আমরা এখন মান বসাবো, এই যে আমরা তো সমান কত, y = x, এই যে y = x বসানো, y = x বসালে তাহলে x ক্যান্সেল হয়ে যায়, এখানে থাকে i x², এই যে i x²। আর dz = কত, dz = হচ্ছে 1 + i dx, 1 + i dx। ঠিক আছে না, এখন লিমিট কত, লিমিট হচ্ছে 0 to 1, লিমিট হচ্ছে 0 to 1 এর ভিতরে। এই কার্ভটা কোথাকার ভিতরে, এই 0 to 1 এর ভিতরে, x এর লিমিট 0 to 1 এর ভিতরে, এই যে সেই জন্য 0 to 1 লাগছে। হ্যাঁ, তো এই i দিয়ে এটাকে মাল্টিপ্লাই করছে, তাহলে i + i², এখানে x² কে ইন্টিগ্রেশন করা হয়েছে রেসপেক্ট টু x, তাহলে আসে কত, x³ / 3, এই যে x³ / 3, 1/3। ওই ইন্টিগ্রেশন কাজ শেষ, লিমিটটা ডান পাশে চলে আসছে 0 to 1। হ্যাঁ, তাহলে আপার লিমিট বসাবো, আপার লিমিট বসালে 1/3 আসে, আর লোয়ার লিমিট বসালে 0 চলে আসে। তাহলে এটা i
আর এটা আই স্কোয়ার মানে কত? আই স্কোয়ার মানে -1, আই স্কোয়ার মানে কত? -1, তাহলে -1, এই মাইনাসটা এখানে হবে না, -1টা এখানে হবে, -1 প্লাস আই ডিভাইডেড বাই 3। তাহলে লাইন ইন্টিগ্রালের মানটা হচ্ছে এটা ওভার অ্যালং দ্য ওএম। সিমিলারলি তুমি এই ও এল বরাবরটাও বের করতে পারবা, আবার এল এম বরাবরও বের করতে পারবা। এটা করা হয়েছে। এই যে এই যে এই যে এখান থেকে ও এল বরাবর অ্যালং দ্য ও এল এ, এখানে তো এটা এক্স এক্সিস বরাবর, তাহলে এক্স এক্সিস বরাবর ওয়াই এর মান কত? ওয়াই এর মান 0, মানে এক্স এক্সিস বরাবর ওয়াই এর মান 0, মানে এক্স এক্সিস এর ইকুয়েশন আর কি ওয়াই ইকুয়ালস টু 0 আর কি। তাহলে ওয়াই ইকুয়ালস টু 0 যদি বসাই, জেড ইকুয়ালস টু কত আসবে? এক্স আসবে। তাহলে ডিজেড ইকুয়ালস টু কত আসবে? জেড ইকুয়ালস টু এক্স, কারণ ওয়াই এর মান 0 বসালে। তাহলে ডিজেড ইকুয়ালস টু ডিএক্স, ডিজেড ইকুয়ালস টু ডিএক্স। এক্স বেরি করে কোথায় থেকে কোথায়? 0 টু 1, এক্স বেরি করে 0 টু 1, হ্যাঁ এক্স বেরি করে 0 টু 1। তাহলে আমরা এখন ওই এক্স বেরি করে 0 টু 1, তারপরে অ্যালং এই অঙ্কটা একসাথে করছে, তুমি আলাদাভাবেও করতে পারো, তারপর যোগ করতে পারো, ওরা একসাথে করে ফেলছে। তারপর অ্যালং দ্য এলএমএ, এলএম এর মধ্যে এটা প্যারালাল টু কি? এটা এক্স ইকুয়ালস টু 1 এ, ওই যে ওয়াই কে সমান্তরাল রাখা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ, এ মানে এখানে 1 পয়েন্টে, তাহলে এক্স ইকুয়ালস টু এ এই লাইনের জন্য। হ্যাঁ, তাহলে জেড জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই এর মধ্যে তুমি যদি এক্স ইকুয়ালস টু 1 বসাও, এক্স ইকুয়ালস টু 1 বসালে তাহলে আসো 1 প্লাস আই ওয়ে। এখন যদি ডেরিভেটিভ করো, তাহলে ডিজেড ইকুয়ালস টু কত আসবে? এটা তো 0 হয়ে যাবে, আই ডিওয়াই, আই ডিওয়াই। ঠিক আছে না? এখন আমরা ইন্টিগ্রেশনটার কাজ করব। এখানে কে বেরি করতেছে? এখানে বেরি করতেছে ওয়াই, ওয়াই বেরি করতেছে, ওয়াই বেরি করতেছে কোথায় থেকে? ওয়াই বেরি করতেছে কোথায় থেকে? তাও 0 টু 1, যে 0 থেকে 1, এই 0 থেকে 1 এর ভিতরে বেরি করতেছে। তাহলে এই যে ইন্টিগ্রাল ও থেকে এল, এল থেকে এম, সেজন্য ও এল এম লিখছে, হ্যাঁ ও এল এম এন লিখছে, লিখে ও এল বরাবর যে কার্ভটা সেটা লিখছে, তারপর এল এম বরাবর যে কার্ভটা সেটা লিখছে। ও এল বরাবর ওয়াই এর মান কত? 0, তাহলে ওয়াই যদি 0 বসাই দিই, তাহলে আলটিমেটলি এক্স মাইনাস আই এক্স স্কোয়ার আসে। আর এল এম বরাবর হচ্ছে এক্স ইকুয়ালস টু 1, তাহলে এক্স ইকুয়ালস টু 1 বসালে, এক্স ইকুয়ালস টু 1 বসালে এই যে এক্স এর মান 1, এখানে এক্স এর মান 1, তাহলে এটা আসে। ঠিক আছে না? আর ডিজেড, ডিজেড ইকুয়ালস টু কত? ও এল বরাবর ডিজেড ইকুয়ালস টু ডিএক্স, এই যে ডিএক্স বসাইছে, একসাথে করছে, একই লাইনে করে ফেলছে। তোমরা চাইলে আলাদা আলাদা করতে পারো, পরে যোগ করতে হবে আর কি। তারপর ডিজেড ইকুয়ালস টু কত? ডিজেড ইকুয়ালস টু হচ্ছে আই ডি ওয়াই, কার ক্ষেত্রে? এল এম এর ক্ষেত্রে। হ্যাঁ, এখন তুমি ইন্টিগ্রেশন করতে পারো, ওই যে ইন্টিগ্রেশন করা হয়েছে এখানে, এখানে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছে, তাহলে এক্স স্কোয়ার ডিভাইড বাই 2, এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন এক্স কিউব ডিভাইড বাই 3, আর লিমিটটা ডান পাশে চলে আসছে। আর এখানে আলাদাভাবে ইন্টিগ্রেশন করছে। আলাদাভাবে ইন্টিগ্রেশন মানে এই যে আই দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে 1 প্লাস আই স্কোয়ার আসবে, যে 1 প্লাস আই স্কোয়ারটা লিখছে, এই পার্টের মধ্যে কিছু নাই মানে 1 কে ইন্টিগ্রেশন হবে, তাহলে 1 কে ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হলে ওয়াই আসবে। আর এখানে ওয়াই আছে, আর আই তো আছেই, আইটা বাইরে আনছে, ওয়াই কে ইন্টিগ্রেশন করলে ওয়াই স্কয়ার ডিভাইড 2 আসবে। আলাদাভাবে করছে আর কি, হ্যাঁ দুই পার্টকে আলাদা আলাদা করছে। তাহলে এখন লিমিটটা বসাই দিলে হয়ে যাবে, এই যে 1 0, আপার লিমিট বসালে হবে, লোয়ার লিমিট 0 বসানোর দরকার নেই, কারণ 0ই হয়ে যাবে। তাহলে আপার লিমিট 1 বসাইছে, এখানে হাফ আসে, এখানে আই বাই 3 আসে। আর এখানেও আপার লিমিট 1 বসাইছে, আর এটার রেজাল্ট কি আসতেছে? আই মাইনাস আই স্কয়ার মানে 1 -1, এই যে এটা আসে। আর এখানে আপার লিমিট 1 বসাইছে, ওয়াই 1, দ্যাট মিন্স হাফ আসে, তাহলে আই ইন্টু হাফ আসে। ঠিক আছে? তাহলে এগুলো এখন যোগ বিয়োগ করা হয়েছে, এটা যোগ বিয়োগ করা হয়েছে, যোগ বিয়োগ করলে -1/2 5/6 আসে, এই ইন্টিগ্রালের ভ্যালু আসে।
ওভার দা ও থেকে এল, এল থেকে এম, এটা রিকোয়েস্ট। ক্লিয়ার? এটা লাইন ইন্টিগ্রালের মান। তাহলে আজকে এটুকু পর্যন্ত থাকে, হ্যাঁ? জি স্যার। জি স্যার। আমরা নেক্সট ক্লাসে আর কিছু নতুন কিছু পড়বো। স্যার ওই পিডিএফ গুলো দিয়ে দিলে ভালো হবে। হ্যাঁ, স্যার আজকে যে পিডিএফ গুলো পড়াইছেন ওইগুলা আচ্ছা, হ্যাঁ, দিয়ে দেবো আমি। স্যার আমাদের কি কালকে স্যার অফলাইনে ক্লাস হবে? কালকে অফলাইনে তোমাদের সাথে তো আর অফলাইনে তো দেখা হবে না মনে হয়, কালকে যদি না নেই। হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার, কালকে হোক, কালকে তো কালকে লাস্ট। ভালো হচ্ছে না, হ্যাঁ? তোমাদের 18 তারিখ থেকে পরীক্ষা প্র্যাকটিক্যাল শুরু হচ্ছে না? আচ্ছা, 21 তারিখ থেকে। কয় তারিখ থেকে? 21 তারিখ। 21 তারিখ থেকে। 21 তারিখ কি বার? স্যার রবিবার। রবিবার। স্যার। আগামী রবিবার থেকে হচ্ছে না? স্যার আচ্ছা, তোমার থিওরি পরীক্ষা কখন শুরু হবে? 16 অক্টোবর থেকে স্যার। ও, 16 অক্টোবর। তাহলে তো থিওরি পরীক্ষা আগে তো একটু ক্লাস একটা দুটো নেওয়া যাবে মনে হয়, স্যার। ফিজিক্যালি না হলে অনলাইনে তো নেওয়া যাবে না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। স্যার আজকের অ্যাটেন্ডেন্স হ্যাঁ, স্যার অ্যাটেন্ডেন্স হ্যাঁ, অ্যাটেন্ডেন্স নিছি নিচে স্যার, আমি screenshot। স্ক্রিনশট নিছো না? আর তোমাদেরকে এখন যা পড়াচ্ছি এগুলো একটু পড়ো, হ্যাঁ? আবার এগুলো যদি এখন যা পড়াচ্ছে এগুলো যদি তোমরা একটু প্র্যাকটিস না করো, আর পরীক্ষার আগে করলে এগুলো সমস্যায় পড়ে যাবা। সব পড়া জমাই ফেলিও না, যেগুলো পড়াচ্ছে এগুলো একটু প্র্যাকটিস করো। লিনিয়ার অ্যালজেব্রা যা পড়াইছি এগুলো প্র্যাকটিস করো। তারপর হচ্ছে যে কি এখন তোমাদের 10 মার্কসের এটা কি করব? অ্যাটেন্ডেন্স 10 মার্কস দিলাম, আর 10 মার্কস কি করব? স্যার স্যার, দোয়া আপনি করে হ্যাঁ, স্যার আপনি অ্যাসাইনমেন্ট দিয়ে দেন। স্যার আপনি যে অ্যাসাইনমেন্ট দিয়ে দেন, তাহলে স্যার আমরা আপনাকে সফট কপিটা জমা দিয়ে দিতে পারবো। ওইটা করলেও 10 সব মার্কস কবি জমা দিতে না? না তো স্যার আপনি আসলে হার্ড কপিটাও দিতে হুম, স্যার আমাদের কিছু ম্যাথ দেখাই দিয়েন স্যার, পরীক্ষায় আসে যে এরকম। হ্যাঁ, হ্যাঁ, স্যার কিছু ম্যাথ দেখাই দিয়েন পিডিএফ থেকে। বেছে 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 পড়াচ্ছি, এখানে আবার কি টাকা দিতে বলতেছো? এটা সব তো একদম, তুমি দেখতেছো না এক একটা শিটে কতগুলো কতগুলো অঙ্ক আছে, কতগুলো থিওরি আছে। আচ্ছা, আমি তাহলে একটু চিন্তা করে বলতেছি, কালকে ফিজিক্যালি আমি একটু আহ, কালকে ফিজিক্যালি যেতেও পারি, আবার নাও যেতে পারি। আমি একটু কথা বলে জানাবো তোমাদেরকে, রাত্রে অর্ককে জানাবো, হ্যাঁ? জি স্যার। আর শরীর একটু আচ্ছা না। ঠিক আছে, তাহলে আজকে এইটুক থাকে, হ্যাঁ? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।